সময়টা বিকেল 4:13। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে একটা ছেলে। ছেলেটার বয়স 23 বা 24-এর মতো হবে। ছেলেটার পোশাকের ঠিক নেই, পিছনে শার্টের কলারের নিচে ছেঁড়া, প্যান্টের অবস্থাও ঠিক নেই, ময়লা একাকার। সামনে পথ শিশু খাবার নিয়ে কাড়াকাড়ি করছে। তা দেখে ছেলেটা তাদের কাছে গিয়ে বলে, এই কি হয়েছে? এইভাবে খাবার নিয়ে ঝগড়া করছিস কেন তোরা? ভাই দেখো না, আমি কত কষ্ট করে খাবারের টাকা পেয়ে খাবারগুলা কিনেছি, কিন্তু তারা খেতে দিচ্ছে না, কেড়ে নিয়ে যাচ্ছে। দাঁড়া তোরা, কেউ কোনো কথা বলবি না। ছেলেটা পকেট থেকে 1000 টাকার একটা বান্ডিল বের করে তিনজনকে মিল করে দেয়। কত শিশুরা ছেলেটার কাছে এত টাকা দেখে অবাক অবাক হওয়ারই কথা। গায়ে কাপড়ের কোনো বাজ নেই, ছেঁড়া প্যান্ট, ছেঁড়া শার্ট পরা থাকা। ছেলেটার কাছে এত টাকা কোথা থেকে? যা, আর কোনো ঝগড়া করবি না। ভাইয়া তুমি কে? আর তোমার গায়ে এ অবস্থা কেন? ছেলেটা হেসে বলে, আমি নীল, আর আমার পরিচয় দিয়ে তোরা কি করবি? আমি ইতিম, আমার কেউ নাই এই দুনিয়ায়। আমি তোদের খাতার লিস্টের, তোরা যেমন আমিও তেমনই। তাহলে তোমার কাছে এত টাকা কেন? তুমি তো আমাদের মতো। ছেলেটা আবার হেসে বলে, আমি তোদের মতো, কিন্তু টাকা আমার নেশা লেগে আছে। টাকা খুব ভালোবাসি। এই দুনিয়ার মানুষ টাকার পিছু করে দিন শেষ করে, আর টাকা আমার পিছু করে দিন শেষ করে, বুঝলি? পথ শিশু ছেলেটার কথা কিছুই বোঝে না। বুঝবে কিভাবে? তাদের মতো হয়েও ছেলেটার কাছে এত টাকা, তাহলে তাদের কাছে কেন নাই এত টাকা? যা, যে যার কাজ কর, যা। আর ঝগড়া করবি না খাবার নিয়ে, মিলেমিশে খাবি। জি ভাই। নীল হেঁটে হেঁটে চলে যায় ছোট্ট একটা টিনের ঘরে। গিয়ে চৌকিতে বসে পড়ে। ছোট্ট একটা ছবি হাতে নিয়ে বসে আছে চৌকিতে। মা, জানো তোমার ছেলে এই শহরের পাওয়ারফুল গ্যাংস্টার। তার অনেক টাকা এখন। তুমি চলে গেলে আমাকে একা রেখে, জানো মা, প্রতি রাতে তোমার কথা মনে পড়ে। মনে পড়ে যায় সেই ছোট্টবেলার কিছু স্মৃতি। মনে পড়ে যায় সেই অমানুষের কথা। তোমার কষ্টের প্রতিশোধ নিয়েছি আমি। নীল ছোট চোখের পানি মুছে পকেট থেকে ফোন বের করে কাকে যেন কল দেয়। ভাই বলো। ফারদিন, কই তুই? ভাই আমি তো শাপলা চত্বরে আছি। চলে আয় আমার প্রিয় বাসায়, সাথে আলমকে নিয়ে আসিস। ওকে ভাই। নীল কল কেটে চকিতে গায়ে এলিয়ে দেয়। তার কোনো চিন্তা টেনশন নাই, তার শুধু টাকার গন্ধ। টাকার গন্ধ অল টাইম চাই। টাকা ছাড়া তার আর কিছু প্রয়োজন নেই। এমপি মন্ত্রী মিনিস্টার তার কাছে কিছুই না। একটু পর আলম ফারদিন চলে আসে। এসেই দেখে তাদের ভাই চোখ বন্ধ করে শুয়ে আছে। ডাক দেয় না, তারা দাঁড়িয়ে আছে, চোখ খুললে কথা বলবে। এর আগে কথা বলা তাদের সাহস নেই। 32 মিনিট ফারদিন আর আলম দাঁড়িয়ে আছে। 32 মিনিট পরে নিজ চোখ খুলে দেখে ফারদিন আলম দাঁড়িয়ে আছে। শোয়া থেকে উঠে বিছানায় বসে বলে, আবিরের খোঁজ পেয়েছিস? না ভাই, আমরা খোঁজ লাগিয়েছি। লাগিয়েছে না? ওকে আমার সামনে নিয়ে আসবি রাত 12টার আগে। ওকে আমার চাই, চাই চাই। ভাই তুমি মাথা ঠান্ডা করো। ভাই, মিনিস্টার দেখা করতে চায় তোমার সাথে। তার টেন্ডার নাকি কে নিতে চায় জোর করে। বলে দে এখন দেখা করার সময় নাই। ওকে ভাই। এখন যা তোরা, আর আবিরকে খুঁজে বের কর। ওকে ভাই। ফারদিন আলম চলে যায়। সময় তখন রাত 10:09। নীল সিগারেটের জন্য পকেটে হাত দেয়। সিগারেট পকেটে আছে, সিগারেট শেষ। নীল সিগারেটের জন্য রাস্তায় বের হয়। রাস্তা দিয়ে হাঁটা ধরে একটু দূরে যেতেই হঠাৎ একটা গাড়ি এসে নীলের জামা কাপড় কাদা দিয়ে মাখিয়ে দেয়। এমনিতেই কাপড়ে ময়লা লেগে আছে, আবার কাদা দিয়ে ভরিয়ে দিয়েছে। নীলের মাথায় রাগ চড়ে যায়। পিছনে হাত
দেয় পিস্তলের জন্য। হঠাৎ গাড়ি থেকে একটা মেয়ে নেমে এসে বলে, সরি, আমি খেয়াল করি নাই। নীল এক ধ্যানে মেয়েটার দিকে চেয়ে আছে। রাতের বেলায় ও মেয়েটা পুরো মুখটা ভেসে উঠেছে। এই যে শুনতে পাচ্ছেন কি বলছি? হ্যাঁ শুনেছি। আর আপনি একটা মেয়ে মানুষ হয়ে এত রাত করে বাইরে কেন? কাজিনের জন্মদিনে গিয়ে লেট হয়ে গেছে। থাকেন কোথায় আপনি? আগে তো দেখি নাই এই এলাকায়। আমি নতুন এই এলাকায়, সামনেই থাকি। আর আমার খালার বাসাও ওখানে। ও, আমি নীলাদ্রি। আপনি? আমি নীল। অবশ্যই আর একটা নাম আছে, সেটা না বলাই ভালো হবে। আরে, আমাদের নামের মাঝেও মিল আছে। থাকতেই পারে, স্বাভাবিক ব্যাপার। ওকে, ভালো থাকবেন। আমি যাই, লেট হয়ে যাচ্ছে। হুম। নীলাদ্রি চলে যায়। নীল সেখানে দাঁড়িয়ে থাকে। নামটা যেমন সুন্দর, মুখটাও তেমন সুন্দর। নীল সিগারেট নিয়ে বাসায় ঢুকতেই তার ফোনে কল আসে। কল রিসিভ করতেই উপাস থেকে বলে, ভাই, আবিরকে খুঁজে পেয়েছি। নিয়ে আয় আমার বাংলাতে। ওকে ভাইয়া। নীল বের হয় তার বাংলোতে যাবে। সেই বাংলোতে শুধু তার একটা বড় রুম আছে। দুই দিকে দুইটা জানলা, পিছনে বেঁকে একটা দরজা আছে। সেখান দিয়ে ঢুকতেই সেই বাংলোতে একটু পরেই সেখানে চলে আসে। সামনে চেয়ারে বাঁধা আবির। ফারদিন নীলকে বসার জন্য চেয়ার দেয় আবিরের সামনে। নীল সেই চেয়ারে বসে বলে, কি রে, তুই তো খুব চালু মালে রে। এত টাকা নিয়ে ঘুরছিস, তোর তো বুকের পাটা আছে রে। দেখ তুফান, আমাকে ছেড়ে দে। আমার শরীরে একটু আঁচড় লাগলে তোর জীবন শেষ করে দিবে আমার বড় ভাই, বলে দিলাম। কি বললি তুই? এই শহরের তুফানকে মারার মানুষ এখনো পয়দা হয় নাই। পাওয়ার যার এই শহর তার। ছোটবেলায় একজনকে কথা দিয়েছিলাম, এই শহরের সব চাইতে পাওয়ারফুল গ্যাংস্টার হব, টাকার উপরে ঘুমাবো। সেটাই হয়েছি, তার কথা আমি রেখেছি। তোর কোন বাপ কি করবে রে এই তুফানকে? তুই খুব বড় ভুলের মুখে যাচ্ছিস রে তুফান। রাখ তোর বালের পেঁচাল। ক্রেডিট কার্ডটা কই বল? আমি মরে গেলেও বলবো না। আমি সব কিছুই পারি ফারদিন। জি ভাইয়া। ওকে চেক কর। ওকে ভাইয়া। ফারদিন আবিরকে চেক করে, কিন্তু ক্রেডিট কার্ড পায় না। ভাইয়া, পাচ্ছি না। নীল জুড়ে হেসে দেয়। এই হাসি দেখে আবিরের গলা শুকিয়ে যায়। ফুরহান বলে, গেম ঠান্ডা মাথায় খেলতে হয়, বুঝলি তোরা? দেখ আমি বের করি ক্রেডিট কার্ড। তুফান আবিরের পায়ের নিচে জুতায় গুলি করে। তার পায়ে আঙুলে থেতলে যায়। নীল তার হাতের জুতা নিচের অংশটা হাতে নিয়ে বলে, ফারদিন, এই ক্রেডিট কার্ড। কিন্তু ভাই, এটা তো জুতার নিচের অংশ, এখানে ক্রেডিট কার্ড থাকবে কি করে? ভিতরে আঙ্গুল ঢুকিয়ে দেখ, প্লাস্টিকের সব জায়গায় মিশিয়ে রাখা। ফারদিন তাই করে। সত্যি ক্রেডিট কার্ড। তুফান মুচকি হেসে বলে, আমি কে তোরা জানিস? তোরা হয়তো এটাও জানিস আমি ঠান্ডা মাথায় গেম খেলতে পছন্দ করি। জি ভাইয়া। দেখ তুফান, এই টাকা নিয়ে তুই তোর মৃত্যুকে ডেকে আনিস না। আমার ভাই ডেভিড জানতে পারলে তুই আর এই শহরে জ্যান্ত থাকবি না, এই বলে দিলাম। কি বললি? তোর ভাই ডেভিড মারবে? হাসি হলো রে। যা, তোর কাছ থেকে শুধু টাকাই নিলাম না, সাথে তোর জীবনটাও নিয়ে নিলাম। এই বলেই তুফান আবিরের কপাল বরাবর গুলি চালিয়ে দেয়। আবির লাশটা চেয়ার সহ মাটিতে পড়ে যায়। তুফান মন খুলে হাসে। তুফান বলে, চল আমার রাজপ্রাসাদে। জি ভাই, চলো। তুফান ফারদিন আলম চলে যায় নীলের রাজপ্রাসাদে। সেই রাজপ্রাসাদ বলতে ভুল হবে, ধরে নিতে পারে এই সেই বাড়িটা পুরোটাই তুফান এর ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম করা। তুফান সেই বাড়ি পা রাখলেই বাড়িটা বুঝে যায় তার বস আসছে। সেই দিন অনেক রাত রাত পরে ঘুমায় তারা তিনজন। সকাল 6টা। বস, আবির ভাই খুন হয়েছে। এই কথা শুনে লোকটার হাত থেকে ফোনটা মাটিতে পড়ে যায়। বস, আপনি শুনতে পাচ্ছেন? বস, বস।
আর কিছু উত্তর পায় না। ওপাশ থেকে আবিরের লাশের কথা শুনে তার ভাই হতবস্ত হয়ে পড়ে। কে খুন করেছে তার ভাইকে? সেই লোকটাকে জুড়ে কেঁদে দেয়। কে মেরেছে আমার আদরের ভাইকে? কার এত বড় সাহস ডেভিডের ভাইকে মারার? আসাদ, তুই বের কর আমার ভাইকে কে মেরেছে। আমি তার মুন্ডুটা চাই। যদি না পাই তোদের সব কটার মৃত্যু ঘটাবো আমি। বস, আমাদের ভালো করে খোঁজ নিতে হবে। তার আগে একটা কথা কিছুতেই ভাবতে পারছি না, কার এত বড় সাহস। বস, আমার মনে হয় যে আবির ভাইকে মেরেছে সে সাধারণ কেউ না। আমি কিছু শুনতে চাই না। আমি আমার ভাইয়ের খুনিকে চাই। কার এত বড় সাহস আমার ভাইকে মেরেছে? তার রক্ত দিয়ে আমি গোসল করতে চাই। বস, আপনি মাথা ঠান্ডা করেন, আমরা যে করে হোক তাকে খুঁজে বের করবই। সেদিন ডেভিড তার ভাইয়ের দাফন করে কবরে মাটি ছুঁয়ে কসম করে তার ভাইয়ের কোনো প্রতিশোধ সে নিবেই। অন্যদিকে নীল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে নেমে আসে। সোফায় বসে গল্প করছে ফারদিন আর আলম। নীলকে দেখে দাঁড়িয়ে যায় তারা দুজন। নীল বলে, কি রে, তোরা খেয়েছিস? না ভাইয়া, তোমাকে ছাড়া খাবো তুমি ভাবলে কি করে? হয়েছে, আয় এখন খাবো। তারা খেয়ে সোফায় বসে গল্প করে। একটু পরেই ফারদিন আলম চলে যায়। নীল চলে যায়। রুমে যেতেই তার ফোনে একটা SMS আসে। তা ওপেন করে দেখে নীল পুরাই অবাক। কালকে রাতে কিছু ছবি আবিরকে মারার সময় কেউ তুলেছে। নিচে ছোট্ট করে লেখা, ওয়েলকাম ঠান্ডা মাথার গেমার মিস্টার তুফান ওরফে নীল। নীল ভয় পায়। তার ওপর গোপন নাম, জানে কি ভাবে। নীল তাড়াতাড়ি করে সেই নম্বরে কল দেয়। অবাক হয় নম্বরটা বন্ধ পেয়ে। কি আমার সাথে এমনটা করতে পারে? নীলকে অনেক ভাবাচ্ছে এই বিষয়টা। নীল ভেবেই পাচ্ছে না। আমার বাংলার খোঁজ তো কেউ জানে না, তাহলে কে আমার সেইখানে গিয়ে ছবি তুলতে পারে? ধুর, আর ভাবতে পারছি না। যে করেই হোক বের করতেই হবে। সে কে হতে পারে? আমার ভাইকে যে মেরেছে তার মৃত্যু আমি নিজের হাতে দিব। ডেভিড এর সাথে কেউ শত্রুতা করলে তার মৃত্যু নিশ্চিত। আসাদ, এই শহর তন্ন তন্ন করে খোঁজ কে মেরেছে আমার ভাইকে। আমি তার রক্ত দিয়ে গোসল করব। জি বস, আমরা খোঁজ লাগিয়েছি। সময় বিকেল 5টা। নীল বাহিরে টং দোকানে বসে সিগারেট টেনে যাচ্ছে। তার আশেপাশে কি হচ্ছে তার কোনো মাথা ব্যথা নেই। হঠাৎ তার কানে ভেসে আসে কিছু পোলাপানের বাজে কিছু কথা। সেদিকে তাকিয়ে দেখে একটা মেয়েকে কিছু ছেলে বাজে কথা বলছে, আবার অন্য ধরে টান দিয়েছে। নীল এগিয়ে গিয়ে বলে, কি হয়েছে এখানে? আর তোরা মেয়েটা কে? এসব বলছিস কেন? এই তুই কে রে? তোকে বলতে হবে কেন? আমার শহরে এসব করছিস, আবার আমাকে বলছিস কেন? বলতে হবে। দেখ, ভালো করে বলছি, চলে যায় এখান থেকে। না গেলে কি করবি? মেরে মাটিতে পুঁতে ফেলবো। নীল একটা ছেলের কলার টেনে কানে কানে বলে, এই পাওয়ারফুল গ্যাংস্টার তুফানকে মাটিতে পুঁতে ফেলবি? সেটা চোখ বড় করে তাকায় তার দিকে। হুমড়ি খেয়ে পড়ে নীলের পায়ের উপর। ভাই মাফ করে দিন, আমরা বুঝতে পারি নাই। এই জীবনে আর এমন করব না। এখন থেকে নারীকে সম্মান দেবো ভাই, এবারের মতো মাফ করে দিন। যা। ছেলেগুলো দৌড়ে পালিয়ে যায়। নীল মুচকি হেসে সেখান থেকে এসে আবার টং দোকানে বসে আবার একটা সিগারেট জ্বালায়। রাত 10টা। ডেভিড বসে আছে সোফায়, সাথে আসাদ দাঁড়িয়ে আছে। ডেভিড বলে, আমার শহরে কে আছে যে আমার ভাইকে মারতে পারে? আমি তাকে দেখতে চাই। তার কলেজাটা আমি আমার নিজের হাতে টেনে বের করব। বস, আপনি সকাল থেকে কিছুই মুখে দেন নাই, কিছু খেয়ে নিন, না হলে অসুস্থ হয়ে পড়বেন। রাখ তোর খাওয়া। আমার ভাইকে কে মেরেছে তাকে খুঁজে বের কর। আমি 24 ঘন্টা সময় দিলাম তোদেরকে। আমার ভাইয়ের খুনিকে বের কর, না হলে তোরা আর আলো দেখবি না। সোজা উপরে পাঠিয়ে দেবো সব কয়টাকে। নীল বসে আছে তার ক্লাব রুমে। পাশে কেউ নেই। বাম হাতে সিগারেট, ডান হাতে মদের বোতল। সে ভেবে পায় না সিঁড়া থেকে ছবি তুলছে। তার সাথে এত বড় ক্রিমিনালি কে করেছে সেটা জানতেই হবে। এসব ভাবতে ভাবতে হঠাৎ নীলের ফোনটা বেজে ওঠে। নম্বর না দেখেই কল রিসিভ করতেই ওপাশ থেকে অচেনা মেয়ে কণ্ঠ বলে, কি মিস্টার তুফান ওরফে নীল, খুব চিন্তা হচ্ছে নাকি?
এত ভেবে কি হবে? কে তুই? কেন এমন করছিস? কথা শুনে মনে হচ্ছে আমার বিষয়ে সবই জানিস। এটাও জানিস যে এই পাওয়ারফুল গ্যাংস্টার তুফান কি করতে পারে? সবটাই জানি মিস্টার তুফান। এটাও জানি নিজের বাবাকে নিজেই গলা টিপে মেরেছো। সবটাই জানিস, বুঝলাম, কিন্তু তুই কে? আমার সাথে তোর কিসের শত্রুতা? পিছু কেন নিয়েছিস আমার? পারলে সামনে এসে কথা বল, দেখি কত বড় গেমার হয়েছিস তুই। সেটা রহস্য থেকে যাক না। এত তাড়া কিসের মিস্টার তুফান? ওকে। অচেনা মেয়েটা কল কেটে দেয়। নীল ভাবতে পারছে না এই মেয়েটাকে হতে পারে। মিলি হবে? না না, সে হবে কিভাবে? তাকে তো আমি নিজের হাতেই মেরেছি। মরা মানুষ এসব করবে কিভাবে? উফ, আর ভাবতে পারছি না। যা করতে হবে ঠান্ডা মাথায় করতে হবে। সে আমার সাথে গেম খেলে যাচ্ছে। হ্যাঁ ভাই বলে। তোকে একটা নাম্বার পাঠিয়ে দিচ্ছি, চেক করে দেখ এই নাম্বারটা কই আছে। ওকে ভাই, পাঠিয়ে দিন। আমি রাত 11টায় জানিয়ে দিব আপনাকে। নীল ফোন কেটে দেয়। মুচকি হেসে ঘুমিয়ে রাজ্যে পা বাড়ায় নীল। যার বাবা নাই সে বোঝে বাবার জায়গাটা কতটা দামি একটা জায়গা। আর যার বাবাকে খুন করা হয় সে তো সেই খুনিকে মারার জন্য অনেকটা চেষ্টা চালিয়ে যাবে। তোর কাছে তোর মা সব, তেমন আমার বাবাও আমার কাছে সব। সেই ছবিগুলো তোকে কোথায় নিয়ে যাবে তুই ভাবতেও পারবি না তুফান। আমি আমার বাবার খুনের প্রতিশোধ নিয়েই ছাড়বো। অপেক্ষা কর তুই। গেম তুই একাই খেলতে পারিস, আমি পারি না? আমিও পারি রে গেম খেলতে। সকালবেলায় নীল ঘুম থেকে উঠে ফোনের শব্দে ঘুমো ঘুমো চোখে কল রিসিভ করতেই উপাস থেকে বলে, ভাইয়া, ডেভিড তোমাকে পাগলের মতো খুঁজছে। নীল ডেভিডের কথা শুনে বিছানায় উঠে বসে বলে। ফোন রাখ। নীল ঘুম ঘুম চোখে হেসে দেয়। যাক, সকালটা হাসি দিয়ে শুরু করা যাক। নীল আবার হেসে ওঠে। নীল ফ্রেশ হয়ে দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখে সময় 10টা বেজে 4 মিনিট। ফ্রেশ হয়ে খাবার টেবিলে গিয়ে দেখে খাবার রেডি। নীল খেয়ে আবার রুমে যেতেই আবার তার ফোনটা বেজে ওঠে। এবার নাম্বারটা দেখে হালকা মুচকি হেসে রিসিভ করে। তুফান, তুমি একটু বেশি করে ফেলছো। ডেভিডের ভাইকে মেরেছো। ডেভিড কিন্তু সাধারণ মানুষ না। এই তুফানের সাথে পাঙ্গা দেবে এমন মানুষ জন্ম হয় নাই এই পৃথিবীতে। মিনিস্টার, তুই হয়তো জানিস এই তুফান কি করতে পারে। আমি জানি, কিন্তু আন্ডারওয়ার্ল্ড থেকে চাবাচ্ছে আমার উপর। তুমি বলে দিলে তারা চুপ হয়ে যাবে। ওকে, তুই ফোন রাখ, আমি বলে দিচ্ছি। ওকে ভাই। মিস্টার কল কেটে দেয়। নীল কল দেয় আন্ডারওয়ার্ল্ডের শাওনের কাছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই, এটা কেন করতে গেলেন? ডেভিড পাগলের মতো খুঁজছে আপনাকে। আমাদের কাছে তার ভাইকে মারার সময় কিছু ছবি পাঠিয়েছে। ডেভিডকে কোনো রকমই থামানো যাচ্ছে না। তার খেল খতম করে দেই। সে বেশি পক পক করলে আমার মাথা গরম হয়ে যাবে, বলে দিলাম। বুঝেছি ভাই, কিন্তু ডেভিডকে কিছুই করা যাবে না। আচ্ছা ভাই, এটা বলেন তো, ডেভিডের কাছে ওই ছবিগুলো কে পাঠিয়েছে? আমি জানি না, আর আমি ডেভিডকে দেখছি। তোরা চুপ করে আন্ডারওয়ার্ল্ডে বসে থাক। জি ভাই। নীল কল কেটে দেয়। ভাবনার জগতে পা বাড়ায়। সে এটা কেন করবে? ছবিগুলো ডেভিডের কাছে পাঠিয়েছে কেন? ডেভিডের সাথে তার শেষ সম্পর্ক। কিছু ভেবে পাচ্ছি না। সে কি করতে যাচ্ছে? শালি, তোকে পেলে সোজা উপরে পাঠিয়ে দেব। বিকেল 5টা। তুফান, তুই আমার ভাইকে মেরেছিস। তুই বাঁচতে পারবি না। তোর কলেজাটা আমি বের করে কুকুরকে খাইয়ে দিব। আসাদ, জি বস। আশরাফুলকে বাংলাদেশে আসতে বল। আমি তুফানের লাশ দেখতে চাই। জি বস। নীল তার বাইকে বসে আছে। সিগারেট টেনে যাচ্ছে একটার পর একটা। ভাইয়া কি হয়েছে? তোমাকে চিনতে তো মনে হচ্ছে। ডেভিড বেশি বাড়াবাড়ি করলে তাকে একবারে শেষ করে দিব। না, এত তারা কিসের? আগে খেলতে দে 1+2 গেমটা। বুঝলাম না ভাই। পরে সব বুঝতে পারবি। হঠাৎ নীলের ফোন বেজে ওঠে। নাম্বার দেখে নীল তাড়াতাড়ি করে রিসিভ করে। ওয়েলকাম মিস্টার তুফান। চিন্তিত নাকি? ডেভিড চিন্তা দিয়েছে নাকি?
তুই কে বলতো? কেন এমন করছিস আমার সাথে? নিজের জীবনটার কথা ভাবতে পারছিস না কেন? এই ছবি গেলে ডেভিডের কাছে পাঠিয়েছিস? আমার জীবনের কথা ভেবে কি করব? তুই তোর জীবনের কথা ভাব। দেখ কি করি। গেম স্টার্ট হয়েছে মাত্র, খেলা জমবে রে। আর ছবির কথা বলছিস, এটা রহস্যের খাতায় লিখে রাখ। নীল মুচকি এসে বলে, ওকে, লিখে রাখলাম। আর কি বললি? তুই খেলবি আমার সাথে গেম? হাসি পেল রে। তুই লিস্ট হয়ে গেলি রে। এই দুনিয়ার যেই কোনো জায়গায় থাকলেও তোকে খুঁজে বের করব আমি। চেষ্টা চালিয়ে যা। গুড বাই। মেয়েটা কল কেটে দেয়। নীল এবার একটু চিন্তায় পড়ে যায়। মেয়েটা কি করতে চাচ্ছে? সবচেয়ে বড় কথা, আমার সাথে তার কিসের শত্রুতা সেটাই খুঁজে পাচ্ছি না। ভাই, কি হয়েছে? কে কল দিয়েছে? তোরা বাসায় চলে যা, আমি ক্লাবে যাব, আর সময় হলে সব জানতে পারবি। ওকে ভাইয়া। পরদিন আর আলম চলে যায়। নীল বাইকে উঠে চলে যেতে চাইলে কেউ তাকে পিছন থেকে ডাক দেয়। নীল পিছনে তাকাতেই দেখে সেই রাতের মেয়েটা নীলাদ্রি। নীল বাইক থেকে আবার পা নামিয়ে বসে মেয়েটার কাছে এসে বলে, কেমন আছেন? ভালো, আপনি? ভালো, কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে চিন্তিত। না, আপনি এই সময়ে? না, বাসা থেকে বের হই না। আজকে ভাবলাম একটু ঘুরে আসি, তাই আসা আর কি। আপনার সাথে দেখা হয়ে ভালোই হলো। চলেন। কোথায় যাব? আসেন আমার সাথে। মেয়েটা কাছে এসে বলে। নীল নীলাদ্রির সাথে যায়। কিছু যেতে দেখে ফুচকার দোকানে নীল বুঝতে পারে নীলাদ্রি ফুচকা খাওয়ার জন্য নিয়ে এসেছে। নীলাদ্রি বলে, আজকে ফুচকা খাবো। আপনি খান, আমি এসব খাই না। আপনি না খেলে আমিও খাবো না। এমন ভাব দেখাচ্ছে মনে হয় আমি তার প্রেমিক। কি হলো? কি ভাবেন? কিছু না। মামা 2 প্লেট ফুচকা দেন তো। একটু পরে 2 প্লেট ফুচকা দেয়। নীল মুখে না দিয়ে নীলাদ্রির দিকে তাকিয়ে আছে। কি সুন্দর করে ফুচকা মুখে দিচ্ছে। সত্যি মেয়েরা ফুচকা খাওয়ার সময় খুব সুন্দর লাগে। সে তার প্রিয় মানুষকে নিয়ে ফুচকা খায়। সে জানে তার প্রিয় মানুষকে কত সুন্দর লাগে ফুচকা খাওয়ার সময়। নীল খাচ্ছে না দেখে নীলাদ্রি বলে, কি হলো, খাচ্ছেন না কেন? কই, খাচ্ছি তো। গ্যাংস্টারের জীবনে ভালোবাসা নামক নামটাই নাই। কোনো গ্যাংস্টারের জীবনে ভালোবাসা থাকে না, তারা মৃত্যুর মুখে থাকে। কখনো কোনো দিকে দিয়ে গুলি এসে বুকে লেগে মরা লাশটা মাটিতে পড়ে থাকবে বলা যায় না। তাই ভালোবাসা নামক জিনিসটা গ্যাংস্টারের জীবনে থাকে না। আমি আর খেতে পারবো না। মাত্র এইটুকু খেয়েই আর খাবেন না? ওকে, দাঁড়ান, বিলটা দিয়ে আসি। না, আমি বিল দিয়ে দিছি, আপনার দিতে হবে না। চলেন, আপনাকে বাসায় নামিয়ে দিয়ে আসি। চলেন। নীল নীলাদ্রিকে নিয়ে বাইকে ওঠে। নীলাদ্রিকে বাসায় নামিয়ে দিয়ে চলে আসে ক্লাবে। 10:12। নীল বসে আছে ক্লাবে সিগারেটের হাতে। চারপাশটা নাচে গানে ভরে উঠেছে। নীল উঠে বাইরে এসে বাইকে উঠে। বাইক চলতে থাকে বাসার উদ্দেশ্যে। একটু যেতেই সামনে কিছু ছেলে পেলে রাস্তা ব্লক করে তার বাইক আটকায়। নীল বাইক থেকে নেমে বলে, কি হয়েছে ভাই? রাস্তার ব্লক করে দাঁড়িয়ে আছেন কেন? নীল মুচকি হাসে। এই হাসির কারণটা হয়তো তাদের জীবনটা কেড়ে নেওয়ার কারণ। তাই নাকি? এই কয়জনে আমার জীবন নিবি? হা হা হা, আমরা আছি 11 জন আর তুই একা পুচকা একটা ছেলে। তোকে মারতে আমি একাই যথেষ্ট রে। তাহলে আয়, দেরি করছিস কেন? নীল এবার জোরে হেসে ওঠে। তারা নীলের হাসি দেখে একটু ভয় পায়। প্রথম হেসে ছেলেটা হকি স্টিক নিয়ে নীলের সামনে যে বাড়ি দিতে যাবে, এই মুহূর্তে নীল ঘুরিয়ে তার বুকে একটা লাথি মারে। ছেলেটার শট ছিটকে পড়ে যায়। সাথে থাকা ছেলেগুলো 4 কদম পিছিয়ে যায়। প্রথম ছেলেটা মাটির থেকে উঠে বলে, এই তোরা দাঁড়িয়ে কি দেখছিস? শালাকে মেরে মাটিতে পুঁতে ফেল। সবগুলো ছেলে যায় নীলকে মারার জন্য। নীল পিছন থেকে 9mm ক্যালিবারে 2টা পিস্তল হাতে নিয়ে নেয়। ডিরেক্ট সব কয়টার কপাল বরাবর শুট করে দেয়। সব কয়টার লাশ পড়ে যায়। বেঁচে আছে শুধু প্রথম ছেলেটা। নীল বলে,
কি রে, আয়, মারবি না আমাকে? ছেলেটা নীলের পায়ে পড়ে যায়। ভাই আমাকে মাফ করে দিন, আমি বুঝতে পারি নাই। আমার জীবনটা ভিক্ষা দিন, আমি এই জীবনে এই ভুল করব না। নীল মুচকি হেসে বলে, কে পাঠিয়েছে তোদেরকে? ভাই আমি বলতে পারবো না, বললে ওরা আমাকে মেরে ফেলবে। আর এখন আমাকে না বললে আমি তোকে মেরে ফেলবো। ভাই মাফ করে দিন, আর এমনটা করব না। নীল ছেলেটার পায়ে গুলি করে দেয়। ছেলেটা চিৎকার করে বলে, বলছি ভাই বলছি, আমাকে মারবেন না, আমি বলছি কে পাঠিয়েছে। বল। ডেভিড ভাই পাঠিয়েছে আমাদেরকে আপনাকে মারার জন্য। নীল হেসে বলে, আমাকে মারার সাহস এই পৃথিবীতে কারো হয় নাই। এই পাওয়ারফুল গ্যাংস্টার তুফানকে মারার মতো মানুষ এই দুনিয়াতে পয়দা হয় নাই রে। ছেলেটা তুফান নাম শুনে অজ্ঞান হওয়ার উপক্রম, তার গলা শুকিয়ে যায়। ভাই এবারের মতো মাফ করে দিন, আমি বুঝতে পারি নাই। এই তুফানকে যে মারার চেষ্টা করে তাকে আমি বাঁচিয়ে রাখি না। উপরে ভালো থাকিস। এটা বলেই নীল তার কপাল বরাবর গুলি করে। ছেলেটার নিহত দেহটা মাটিতে লুটিয়ে পড়ে। নীল মুচকি হেসে বাইকে বসে ফুল স্পিডে বাইক চালিয়ে তার বড় বাসায় চলে আসে। ফ্রেশ হয়ে বিছানায় বসতে নীলের ফোনটা বেজে ওঠে। রিসিভ করতেই উপাস থেকে বলে, ভাই, আপনি যে নাম্বারটা দিয়েছিলেন সেই নাম্বার এখনো সিম কোম্পানিতে তৈরিই করে নাই। এই নাম্বারের কোনো ক্লু পাইনি। এটা কিভাবে সম্ভব? তাহলে এই নাম্বার থেকে কল আসে কিভাবে? ভাই, এটা হয়তো নেট কানেকশন নাম্বারের থেকে দিতে পারে, যা বুঝেছি আমি। ওকে, চেষ্টা চালিয়ে যা তুই। কোনো কিছু পেলে আমাকে সাথে সাথে জানাবি। জি ভাই। নীল কল কেটে দেয়। ভাবনায় পড়ে নীল পড়ে যায় নীল। এটা কিভাবে সম্ভব? একটা নাম্বার দিয়ে SMS আসে, কলও আসে, তাহলে সেই নাম্বারটা কোম্পানিতেই নেই। ধুর, মাথা ব্যথা হয়ে যাবে আমার এসব ভাবতে ভাবতে। সে কে? কি চায় আমার কাছে? আমি তার কি ক্ষতি করেছি? আমার পিছু কেন নিয়েছে সে? আমার সাথে তার কিসের শত্রুতা? যেই হোক না কেন, আমি তাকে খুঁজে বের করবই। এই তুফানের সাথে যে লাগতে আসে তার মৃত্যু নিশ্চিত। একবার সামনে পেলে সোজা উপরে পাঠিয়ে দিব শালির বাচ্চাকে। বস, তুফান সবগুলাকে মেরে ফেলেছে, একটাও বাঁচতে পারে নাই। রাস্তার কুকুরগুলা সে লাশগুলোকে উধাও করে ফেলছে, একজনের লাশও পাওয়া যায় নাই। তুফানকে এভাবে কিছু করা যাবে না, তাকে মারতে হলে মাথা খাটিয়ে মারতে হবে, ঠান্ডা মাথায় প্ল্যান করে তাকে মারতে হবে। আর আশরাফুলকে বলেছে যে বাংলাদেশে আসবে। বস, 3 দিন পরে আসবে ছোট সাহেব। ওকে আসুক, আমার ছেলে পরে তুফানের মৃত্যু আমি আমার নিজের হাতে দেব। আমার ভাইকে মারার প্রতিশোধ আমি নিজে হাতে নিব। 10 কোটি টাকার ক্রেডিট কার্ড নিয়েছে আমার ভাইয়ের কাছ থেকে। 10 কোটি টাকার বদলে আমি তার কাছ থেকে তার জীবনটা কেড়ে নিব। বস, ছবিগুলা যে পাঠিয়েছে সে কে? আপনি তাকে চিনেন? না, আমি তাকে চিনি না, কিন্তু সে ভালো কাজ করেছে। আমাকে ছবিগুলো না পাঠালে আমি বুঝতেই পারতাম না আমার ভাইকে তুফান মেরেছে। ঠিক বলছেন বস, কিন্তু সে কে বস? সে কিভাবে ছবিগুলো তুলেছে আর আপনাকে বা কিভাবে চিনে? আমার মনে হয় তুফানের সাথে তার শত্রুতা আছে, না হলে সে তার ছবিগুলা আপনার কাছে পাঠাবে কেন? যেই কোনো একটা শত্রুতা আছে তাদের মাঝে। আমিও তাই ভেবেছি সে আমাকে কিভাবে চেনে। আমার শুধু তুফানকে চাই, তার লাশটা আমি দেখতে চাই। আমি এই দুনিয়ায় একা হয়ে গেলাম, আমার কেউ নেই। আমাকে জন্ম দেওয়ার সময় আমার মা মারা গেল, আর একজন ছিল, তাকেও মেরে ফেলা হয়েছে। বাবার খুনের প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। তুফান, তুই অপেক্ষা কর, খুব শীঘ্রই দেখা হচ্ছে তোর সাথে। সেদিন হয়তো তুই মরে যাবি, আর আমি তোর মরা দেখে আনন্দ নেব। সবচেয়ে আপন মানুষ ফ্যামিলিতে বাবা মা, আর তারাই যদি এই পৃথিবীতে না থাকে তাহলে কিসের জীবন? মা ডাকার মতো কেউ নাই। এতিমের খাতায় নাম দিতে হয়েছে এক অমানুষের কারণে। আমি আমার মাকে অনেক ভালোবাসতাম। এক অমানুষের কারণে আজ আমার মাকে আমি হারিয়েছি। পাইনি আমার মায়ের আদর। যখন আমার
মায়ের কথা মনে হয়, খুব কষ্ট হয়। মা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? আমি ভালো নেই মা। উপরে হাসি খুশি, ভিতরটা কান্নায় ভরে থাকে সব সময়। মানুষের প্রেম ভালোবাসায় কষ্ট পেয়ে রাতের পরে রাত কান্না করে বালিশ ভিজায়। আর আমি তোমার জন্য কান্না করে বালিশ ভেজাই মা। রাত 2:47 নীল ঘরে বসে বসে তার মায়ের ছবির সাথে কথা বলে। চোখের পানি মুছে পকেটে হাত দিয়ে দেখে সিগারেট নেই। বিছানা থেকে উঠে বেডশিটের ভিতর থেকে 3 প্যাকেট সিগারেট নিয়ে আবার খাটে বসে। সিগারেট জ্বালাতে যাবে এমন সময় নীলের ফোনটা বেজে ওঠে। নীল নম্বরটা দেখেই মুচকি হাসে। রিসিভ করতেই উপাস থেকে বলে ওঠে, খুব বড় গেমার হয়ে গেছিস তুই, তাই না? আমার ভাইকে মেরে তুই খুব বড় একটা ভুল করেছিস। এর ফল খুব ভয়াবহ হবে রে। তুই কি মনে করেছিস আমি কিছুই বলবো না? তুই ভালো করে জানিস এই ডেভিড কি করতে পারে। আজাইরা পেছাল পাড়ার জন্য কল দিয়েছিস নাকি? পাওয়ারফুল গ্যাংস্টার তুফান কি করতে পারে তুই ভালো করেই জানিস। ডিব্বার বাচ্চা, আমার সাথে লাগতে আসিস না। আগুনে পা রাখতে যাইস না, পাশও শরীরটা পুড়ে ছাই হয়ে যাবে। বলে নীল রেগে কল কেটে দেয়। সকাল 11টা। আমার কি হয়েছে? আমি সারাটা দিন ওই ছেলেটার কথাই ভাবি কেন? নাকি প্রেমে টেমে পড়ে গেলাম? ফোনও দিতে পারছি না। নাম্বার তো নিয়েছি, বলেছি কলও দিব, পরে আর দেইনি। ভয় লাগে যদি কিছু বলে। নীলাদ্রি এসব কথা নিজের বলে, আবার হাত দিয়ে মুখ ঢেকে রাখে। কথায় আছে না, লজ্জা নারীর ভূষণ। নিজে বলেছে, আবার নিজেই লজ্জা পাচ্ছে। হয়তো নীলাদ্রির মনে নীলকে নিয়ে ভাবনা হচ্ছে। নীল বসে আছে সোফায়, সাথে ফারদিন আলম দাঁড়িয়ে আছে। নীল বলে, এতিমখানায় খাবার খেয়েছিস? হ্যাঁ ভাইয়া, দিয়েছি। নতুন কাপড় দিয়েছিস? ভাই দেওয়া হয় নাই, আজকে বিকেলে দিব। আর তোমাকে ওর সাথে যেতে হবে। ওকে, যাব। বিকেল 5টা। নীল ফারদিন আলম এতিমখানা যায়। বাচ্চাদেরকে নতুন কাপড় দিয়ে চলে আসার সময় নীলাদ্রির সাথে দেখা। নীলাদ্রি বলে, কেমন আছেন? জি ভালো, আপনি? ভালো। এখানে কেন? এতিমখানায় বাচ্চাদেরকে নতুন কাপড় দিয়েছিস? এটা আমার এই এতিমখানা। মা মারা যাওয়ার পরে এই এতিমখানাটা দিয়েছি। অনেক ভালো। আর দুজনকে? আমার ভাই। এই, তোরা চলে যা, আমি পরে আছি। ওকে ভাইয়া। ফারদিন আলম চলে যায়। নীল ফারদিন আলমকে নিজের ভাইয়ের মতো দেখে, কোনো কিছুতেই কষ্ট দেয় না। নীলাদ্রি বলে, চলেন সামনে যাই। চলেন। আমাদের মাঝে ভালো একটা বন্ধুত্বের সম্পর্ক হয়েছে, তাই না? হ্যাঁ। আচ্ছা, এর থেকে বেশি কিছু হওয়া যায় না আমাদের মাঝে? বুঝলাম না, কিছু বললেন? না, কিছু বলি নাই। সেদিন তারা অনেক ঘোরাঘুরি করে। নীলাদ্রি বাসায় দিয়ে নীল রাস্তা দিয়ে হাঁটতে থাকে। সময়টা তখন রাত 9টা। সিগারেটে একটু পর পর সিগারেটে টান দিচ্ছে। ল্যাম্পপোস্টের আলোতে পুরো রাস্তাটা আলোকিত হয়ে আছে। নিরিবিলি রাস্তায় এই শহরটা অন্যরকম। সন্ধ্যার পরেই যে যার ঘরে বসে থাকে, ভুলেও বাইরে বের হয় না। আছে ছিনতাইকারী, আছে চোর, আছে ডাকাত, আছে সন্ত্রাসী। এই শহরটার ভয়ে পরিণত হয়েছে। যার পাওয়ার বেশি সেই শহরের রাজা। নিচু হয়ে হাঁটলে মানুষের ঘাড়ে চাপ দিয়ে আরও নিচু করে দেয়। যত মাথা উঁচু করে চলা যায় ততই ভালো। মানুষ তেল মারলে তার লেভেল উপরে উঠবে। নীল এসব কথা ভাবতেই চলে আসে চত্বরের পাশে। চত্বরের পাশে আসতেই 4জন ছেলে তাকে আটকায়। সাথে কি আছে বের কর, না হলে মেরে ফেলবো। নীল দেখে এসবগুলা ছেলের হাতে চাকু, যাকে বলা হয় বড় খুর। নীল মুচকি হাসে। ছেলেগুলা নীলের মুখে মুচকি হাসে দেখে অবাক। প্রথম ছেলেটা বলে, কিরে, তুই হাসছিস কেন? এই প্রথম দেখলাম কাউকে মেরে ফেলার কথা বললে হাসি। তোকে দেখে বোঝা যায় না তুই সাধারণ মানুষ। নীল এবার জোরে হেসে দেয়। এই হাসি দেখে ছেলেগুলো ভয় পায়, তবুও তারা ছাড়ার পাত্র না। দেখ, হাসবি না। সাথে কি আছে দিয়ে চলে যা, তোকে কিছুই করবো না। আমাকে কিছু করার আগে তোদের জীবনের
কথাটা একটাবার চিন্তা করিস? আমার শহরে ছিনতাই করিস? একটা বার ভাবলি না এটা কার শহর? এই শহরের রাজত্ব করে কে? এই তুই কে রে? বেশ বড় বড় কথা বলছিস। এতক্ষণ কিছুই বলি নাই, ভালো করে বলি সাথে কি আছে দিয়ে চলে যা। নীল পিছনে হাত দিয়ে কোমর থেকে দুই সাইড থেকে দুইটা পিস্তল বের করে বলে, নে ভাই, আমার কাছে এই দুইটা জিনিস আছে, নিয়ে যা। ছেলেগুলো বড় করে ঢোক গিলে চোখ বড় করে তাকায় নীলের দিকে। নীল বলে, কিরে নে, নিয়ে চলে যা, তবু আমাকে মারিস না ভাই, নে নিয়ে চলে যা। ছেলেগুলো নীলের পায়ে পড়ে যায়। ভাই মাফ করে দিন, আমাদেরকে আমরা চিনতে পারি নাই। ভাই আমাদের জীবনটা বিজ্ঞানী, এই জীবনে চিন্তাই করব না, প্লিজ ভাই মাফ করে দিন। এই তুফান কাউকে মাফ করে না। যে এই তুফানের সাথে গলা উঁচু করে কথা বলে, মারার হুমকি দেয়, তাকে কখনো এই তুফান বাঁচিয়ে রাখে না। তোরাও বাঁচতে পারবি না। উপরে ভালো থাকিস, গুড বাই। বলেই 4টা বুলেট চারজনের মাথায় ভরে দেয়। চারজনের লাশ পড়ে থাকে রাস্তায়। নীল শুনতে পায় একটু দূরে কুকুরের ডাক। ভালোই হলো, কুকুরগুলোর খাবার জোগাড় হয়ে গেছে। নীল সেখানে থেকে চলে আসে বাসায়। এসেই বিছানায় গা এলিয়ে দেয়, সাথে সাথে ঘুমিয়ে পড়ে। রাত 2টা। নীল ঘুম থেকে উঠে ফোনের শব্দে ঘুম 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 চোখে ফোন রিসিভ করতেই উপাস থেকে বলে, হাই তুফান, ঠান্ডা মাথার গেমার। কেন কল দিয়েছিস তুই? আর তুই কে? হ্যাঁ, মানুষের বাচ্চা হলে সামনে এসে কথা বল দেখি, কত বড় বুকের পাটা তোর। আরে এত অস্থির হচ্ছিস কেন? কিছু পেতে হলে অপেক্ষা করতে হয়। অপেক্ষা কর, শীঘ্রই দেখা হবে। ডেভিডের সাথে তোর কিসের সম্পর্ক? ছবিগুলা কেন দিয়েছিস? এটা ছোট একটা গেম খেললাম তোর সাথে। নীল এর ঠোঁটে মুচকি হাসে। নীল বলে, তাই নাকি? ছোট গেমেও খেলতে পারিস তুই? এই তুফানের সম্পর্কে তুই ভালো করেই জানিস কি করতে পারি আমি। তুই বাংলাদেশের যে কোনো জায়গায় থাকিস না কেন, তোকে আমি খুঁজে বের করব। আর যেদিন তোকে খুঁজে পাবো, মনে রাখিস সেদিন তুই তোর শেষ দিন। চেষ্টা চালিয়ে যা। গুড নাইট মিস্টার তুফান। মেয়েটা কল কেটে দেয়। নীল চিন্তায় পড়ে যায়। ডেভিডের সাথে এই মেয়েটার কি সম্পর্ক থাকতে পারে? আর ডেভিডেই বা তাকে কি করে চিনে? ঘুম ছাড়া মাথাটা আউলা হয়ে যাবে মনে হচ্ছে, ভেবে পাচ্ছি না কি হচ্ছে আমার সাথে। সকাল 9টা। নীল বসে আছে মিস্টারের সামনে। পাশে দাঁড়িয়ে আছে ফারদিন আলম। আমাকে একটু হেল্প করেন তুফান ভাই। সিটি কলেজের ভিপি আমার টেন্ডারটা নিতে যাচ্ছে। এই টেন্ডার নিয়ে গেলে আমাকে পথে বসতে হবে ভাই। তোকে হেল্প করতে পারি, কারণ আমার বিপদের সময় তুই আমার পাশে ছিলি। যে আমার উপকার করে আমি তার উপকার করি আলম। হ্যাঁ ভাইয়া বলো। ওই বিপির বাচ্চাকে ঠিক করে দিবি, বেশি পোকানি করলে উপরে পাঠিয়ে দিবি। ভাই কি বলে যে আপনাকে ধন্যবাদ দেবো? দেখ মিনিস্টার, তুই হয়তো জানিস এই তুফান কারো কাছ থেকে ধন্যবাদ নেয় না, উল্টো ধন্যবাদ দেয়। জানি ভাই। আমি গেলাম, আর ফারদিন আলম কাজ শেষ করে বাসায় চলে যাবে। আমি রাতে আসবো না। ওকে ভাইয়া। নীল মিস্টারের বসা থেকে বের হয়ে চলে যায় ক্লাবে। মাথা যতক্ষণ মদের নেশা না থাকে পুরনো স্মৃতি ভুলে থাকে। মানুষের ভালোবেসে ভালো আছি, আর নীল ভালোবাসে মদকে, যেটা অতীত ভুলতে তাকে সাহায্য করে। নীল মনে মনে বলে, এটাই আমার বন্ধু, এটাই আমার ভালোবাসা। এই আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস তোরা? আর কে তোরা? দেখ ছেড়ে দে বলছি। সালা বিপির বাচ্চা, বেশি বেড়ে গেছিস তুই, বেশি বেড়ে গেছিস তুই, তাই না? কে তোরা? আমাকে এখানে নিয়ে আসছিস কেন? জানটা নেওয়ার জন্য নিয়ে আসছি। আমার অপরাধ কি? কেন আমাকে মারতে চাও তোমরা? সালা, মরার কথা শুনে মুখ দিয়ে তুমি বের হয়, এতক্ষণ তুই করে বলছিস? আমাকে মেরো না প্লিজ। কি অপরাধ আমার বলো?
মিনিস্টারের টেন্ডার নিতে চাস কেন? জানিস না মিনিস্টার ও তুফান ভাইয়ের লোক? অনেক পাওয়ার হয়েছে তোর, তাই না? আজকে পাওয়ার বের করব তোর। ভাই আমার ভুল হয়ে গেছে, আমি বুঝি নাই মিনিস্টার তুফান ভাইয়ের লোক। ভুল হয়ে গেছে ভাই, এবারের মতো মাফ করে দিন। আর কখনো রাজনীতির টেন্ডার নিয়ে ঝামেলা করব না। তুই আজকের পর থেকে রাজনীতি করবি না, কলেজের ভিপির মতো থাকবি, কলেজের ছাত্রছাত্রীদেরকে সাহায্য করবি। ঠিক আছে ভাই। যা। বিপি দৌড়ে পালায়, এটা দেখে পরদিনের আলম হেসে চলে আসে বাসায়। রাত 10:23। ডান হাতে মদের বোতল, বাম হাতে সিগারেটে টান দিচ্ছে আর ধোঁয়া উপরে ছেড়ে দিচ্ছে। ল্যাম্পপোস্টের আলোটা আজকে আর নাই, হয়তো কারেন্ট নেই, কিন্তু চাঁদটা উঠেছে। চাঁদের আলোটা বেশ আলোকিত করেছে চারটা পাশ। হঠাৎ নীলের কানে পাশ দিয়ে পিস্তলের একটা বুলেট যায়। নীলের কানে বুলেটের গরম বাতাসটা লাগে। নীল ঘাড় ঘুরিয়ে পিছনে তাকিয়ে দেখে 60 জন লোক দাঁড়িয়ে আছে। তাদের আলোতে স্পষ্ট দেখা যায় একজনের হাতে পিস্তল আর 6 জনের হাতে বড় বড় ছুরি। নীল তার কোমরে হাত দিবে পিস্তলের জন্য, এই মুহূর্তে সামনে থেকে গুলি চালায়। নীল নিচু হয়ে যায়, বুলেট উপর দিয়ে চলে যায়। নীলের এক হাত দিয়ে একটা পিস্তল কোমর থেকে নিয়ে গুলি করে সামনের দিকে। পিস্তলটা ফুল 6টা গুলি 6 জনের বুকে বরাবর শহীদ করে নীল। সাথে সাথে সেই 6 জন মাটিতে পড়ে যায়। একজন লোক দৌড়ে পালাতে চেষ্টা করে, কিন্তু পারে না। নীল যায় বাম পাশের গলিতে, আর সেই লোকটা বাম পাশের গলিতে হোঁচট খেয়ে পড়ে যায়। নীল তার সামনে গিয়ে দাঁড়ায়। ছেলেটা নীলের পা থেকে মাথা পর্যন্ত দেখে। নীল বাম হাত দিয়ে কোমরের বাম পাশে পিস্তলটা হাতে নিয়ে বলে, কে তোরা? আর আমাকে মারার চেষ্টা করেছিস কেন? কে পাঠিয়েছে তোদেরকে? আমি বলবো না। ভালো করে বলছি, বল কে পাঠিয়েছে? আমি বলতে পারবো না। নীল লোকটার হাঁটুর উপরে একটা গুলি করে। লোকটা চিৎকার দিয়ে ওঠে। বল কে পাঠিয়েছে? ভাই আমাকে মারবেন না, আমি বলছি কি পাঠিয়েছে। ম্যাডাম পাঠিয়ে। হঠাৎ একটা গুলি এসে লোকটার মাথায় পিছনে লাগে। নীল সামনে তাকিয়ে দেখে একটা বাইক ফুল স্পিডে চলে যাচ্ছে। নীল চাইলেও কিছু করতে পারবে না। কে হতে পারে? আর আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি, সে বা কি করে জানে? আর এত দূর থেকে গুলিটা কপালে এসে লাগলো, এটা পরশকিন ছাড়া তো সম্ভব না। তাহলে কি সে পরশকিন পড়তো কেউ? আর আমাকে বা কেন মারতে চায়? আমার সাথে কি হচ্ছে এসব? কিছুই বুঝতেছি না। সাবধান হতে হবে আমাকে। আর কে আমার সাথে এমনটা করতে পারে, এটা বের করতেই হবে। নীল সেখানে থেকে তার ছোট বাসায় চলে আসে। এসে চুকিতে বসে নীলের ফোন বেজে ওঠে। নম্বর দেখে রিসিভ করতেই উপাস থেকে বলে ওঠে, এবারের যাত্রায় বেঁচে গেলি, ভালো করে শুনে রাখ, সামনের যাত্রায় আর বেঁচে থাকবি না। ও, তোর কাজ এটা? তুই মেয়ে হয়ে এটা কেন করছিস আমার সাথে? তোর কিসের শত্রুতা? দেখ, ভালো করে বলি, আমার সাথে লাগতে আসিস না। তোকে যেদি পাই চিনতো পুঁতে ফেলবো। নীল মুচকি হেসে বলে, ওকে, অপেক্ষায় আছি। মেয়েটা ফোন কেটে দেয়। নীল মনে মনে ভাবতে লাগলো, তার প্রিয় মানুষকে আমি কেড়ে নিয়েছি মানে? কি বললো মেয়েটা? মাথাটা ব্যথা হয়ে যাচ্ছে, কিছুই বুঝতে পারতেছি না। বুঝেছি, মাথা ঠান্ডা করে গেম শুরু করতে হবে। সে আমার সাথে গেম খেলে যাচ্ছে, আর না, এবার শুরু আমার গেম খেলা। তুফান, তোর জীবনটাই আমি বরবাদ করে দেব। আপন হারানোর কষ্টটা খুব মারাত্মক রে। আমার কাছ থেকে আমার বাবাকে কেড়ে নিয়েছিস, তার শাস্তি তোকে পেতেই হবে। আর সেই শাস্তিটা হবে তোর মৃত্যু। সেই দিনটা আর বেশি দেরি নেই। সকাল 9:29। নীল ঘুমিয়ে আছে তার ছোট্ট ঘরে। বাইরে অনেক চিল্লাচিল্লির জন্য নীল ঘুমাতে পারছে না। নীল ঘুম থেকে উঠে রাস্তায় দরজা খুলে বাইরে তাকিয়ে দেখে প্রথম দিনের সেই 3 জন শিশু আজও খাবার নিয়ে ঝগড়া করছে। এই তোরা আমার খাবার নিচ্ছিস কেন?
দেখ, আমি সারাদিন খুব কষ্ট করে টাকাটা পেয়েছি, খাবারগুলা কিনেছি, তোরা নিয়ে গেলে আমি খাবো কি? তোর খেতে হবে না, তুই সারাদিন আমাদের থেকে বেশি টাকা পাস। এ খাবারগুলো আমাদের দুজনকে দে, আমরা আজকে টাকা কম পাইছি। আমরা মিলেমিশে খাই, জোর করে নিচ্ছিস কেন? নীল এসব দেখে বাহিরে এসে তাদেরকে বলে, কি রে, তোদেরকে বলেছিলাম খাবার নিয়ে ঝগড়া করবি না, মিলে মিশে খাবি, তাও আবারও ঝগড়া করছিস কেন? ভাইয়া, তুমি ওই দিন বলেছো মিলেমিশে খেতে, কিন্তু তারা মিলেমিশে খেতে যায় না। দেখো, আমার থেকে খাবারগুলো জোর করে নিয়ে যাচ্ছে, প্রতিদিন আমার সাথে এমন করে। আয় আমার সাথে। কোথায় যাবো ভাইয়া? চল, গেলেই বুঝতে পারবি। নীল তাদেরকে নিয়ে ছোট্ট ঘরে যায়। সেখানে গিয়ে নীল কাপড় গায়ে দিয়ে বের হয়, হোটেলে যাবে তাদের নিয়ে। সামনেই হোটেল, গিয়ে তাদেরকে পেট ভরে খাওয়ার তাকে খেয়ে বলে, ভাইয়া, তুমি খাবে না? হ্যাঁ, আমি পরে খাবো। ভাইয়া, তুমি কি ওই ছোট ঘরেই থাকো? মাঝে মাঝে থাকি। ভাইয়া, সেদিন দেখলাম তোমার গায়ে কাপড়ে অনেক ময়লা, আজকে তো দেখি খুব দামি কাপড় পরেছ। এটা তোরা বুঝবি না। আর শোন, যা, আবার দেখা হলে তোদেরকে খাওয়াবো। এখন যা, কেউ কারোর সাথে ঝগড়া করবি না, বলে দিলাম। আচ্ছা ভাইয়া। নীল হোটেল থেকে বের হয়ে রাস্তা আসছে সামনে নীলাদ্রি নীলকে দেখে খুশি হয়, সামনে গিয়ে বলে, এখানে কেন? না, ওই যে ওদেরকে খাইয়েছি প্রতিদিন খাবার নিয়ে ঝগড়া করে, তাই ওদেরকে খাইয়েছি পেট ভরে। অনেক ভালো করেছেন। আপনি এই সময় এখানে কেন? পার্লারে গিয়েছিলাম, হঠাৎ দেখা হয়ে গেল আপনার সাথে। ভালোই হলো। চলেন, আজকে আমি আপনাকে ফুচকা খাওয়াবো। নীলাদ্রি খুশি হয়ে বলে, চলেন। এভাবে নীলাদ্রির সাথে চলতে চলতে নীলাদ্রির উপর দুর্বল হয়ে পড়ে। নীলাদ্রি ও নীলের উপর আগে থেকেই দুর্বল, এখন তারা দুজনকে তুমি করে বলে। হঠাৎ একদিন নীলাদ্রির নীলকে রাত 11টায় কল দিয়ে বলে, নীল, তোমাকে আমার কিছু কথা বলার ছিল। বলো। ফোনে বলতে পারবো না। তাহলে কিভাবে বলবা? দেখা করো আমার সাথে। কোথায় বলো? কাল বিকেল 5টায় শাপলা চত্বরের পাশে একটা কফি শপ আছে না, ওখানেই দেখা করব। আচ্ছা, ঠিক আছে। বাই। বাই। আবার ফোনটা বেজে ওঠে। স্ক্রিন যে চেয়ে দেখে আলম কল দিয়েছে। হ্যাঁ, বলো। ভাইয়া, তুমি কোথায়? কি হয়েছে? তোর গলা এমন শোনা যাচ্ছে কেন? ভাইয়া, ফারদিনকে গুলি করেছে, আমি হাসপাতালে যাচ্ছি, তুমি তাড়াতাড়ি চলে এসো। নীল এসব শুনে হতবস্ত হয়ে যায়। কেন হাসপাতালে নিয়ে যাচ্ছিস বল? ভাইয়া, জেনারেল হাসপাতালে চলে আসো তাড়াতাড়ি। আমি এখনই আসছি। নীল তাড়াহুড়া করে হসপিটালে চলে যায়। সেখানে গিয়ে দেখে আলম বাইরে বসে কান্না করছে। নীল তার কাছে যায়। ভাই, ফারদিনকে তারা গুলি করেছে, ভাই একটা কিছু করো। কে করেছে গুলি? খুলে বল। ভাই, ডেভিডের ছেলে আসছে বাংলাদেশে। আমি আর ফারদিন রাস্তা দিয়ে হাঁটতে থাকি, হঠাৎ ফারদিন বলে, আলম, দোকান থেকে একটা পানির বোতল নিয়ে আয়, আমি এখানে আছি। পরে আমি পানির জন্য যাই দোকান থেকে পানি এনে দেখি ফারদিন রাস্তায় পড়ে আছে। একটু দূরেই দেখি ডেভিডের ছেলে আশরাফুল সাথে ছেলে পেলে নিয়ে চলে যাচ্ছে, হাতে পিস্তল ঘুরিয়ে। আমি গিয়ে ফারদিনকে জিজ্ঞেস করি কি হয়েছে। পরে ফারদিন বলে, তোমাকে নাকি পাগলের মতো খুঁজছে আশরাফুল। তোমার কথা না বলাতে ফারদিনের পেটে গুলি করে চলে যায়। তারপর আমি তাকে হাসপাতালে নিয়ে আসি। ডেভিড, তোর ছেলে আজকের পর থেকে এই পৃথিবীর আলো দেখবে না। তোর ছেলের মৃত্যুর দিন চলে আসছে। আমার ভাইকে গুলি করার কারণে তোর ছেলের জানটা আমি নিয়ে নেব। তোর ভাইকে উপরে পাঠিয়েছে, এখন তোর ছেলেকে পাঠাবো। আলম। ভাইয়া বলো। ডক্টর কি বলছে? ভাইয়া, অপারেশন হচ্ছে। তুই এই রাত ফারদিনের সাথেই থাকবে। আমি যাই, কাজটা শেষ করে আসি। ভাইয়া, কুত্তার বাচ্চা যেন বাঁচতে না পারে, তার কপাল বরাবর গুলি করবা। আমার ভাইকে যে মারার চেষ্টা করে তার মৃত্যু নিশ্চিত। নীল হাসপাতাল থেকে বের হয়ে বাসায় চলে যায়। বাসায় গিয়ে
কালো জ্যাকেট, কালো প্যান্ট, মাথায় কালো টুপি, কোমরে পাশে দুইটা পিস্তল গুজে, পিছনে তলোয়ারি নিয়ে বাইক নিয়ে বের হয় ডেভিডকে বাসার উদ্দেশ্যে। বাইকের স্পিড বাড়িয়ে চলে যায় ডেভিডের বাসার নিচে। ডেভিডের বাসার নিচে গার্ড দাঁড়িয়ে আছে। নীল সোজা গেটে চলে যায়। এই তুই কে? হুট করে ভিতরে যাচ্ছিস কেন? দেখবি আমি কে? নীলেই কথা বলেই পিছন থেকে তলোয়ার বের করে। এক কুপে ছেলেটার গলা থেকে মাথা আলাদা করে ফেলে। সাথে সাথে থাকা গার্ডগুলা 5 কদম পিছিয়ে যায়। নীল বলে, কেউ যদি আমার সামনে আসার চেষ্টা করিস তোদের অবস্থাও এমন হবে। নীল এটা বলে কোমরে থেকে পিস্তল বের করে গেটের তালায় একটা গুলি করে দেয়। পিস্তল আবারও কোমরে গুজে ভিতরের দিকে পা বাড়ায়। ভিতরে গিয়ে দেখে চারপাশে পুরো অন্ধকার। হঠাৎ নীলের কানে ভেসে আছে কারো কথা। ওয়েলকাম তুফান, আমি জানতাম তুই আসবি, কারণ তোর ভাইকে আমি গুলি করেছি আর তুই আসছিস আমাকে মারতে। তুই তো খুব বড় মাপের খেলোয়াড় রে। তুই আমার চাচুকে মেরেছিস, তোকে কিছুই বলি নাই। একটা কথা শুনে রাখ, আমাকে মারতে হলে তোকে আবার জন্ম নিতে হবে। কুত্তার বাচ্চা, পারলে সামনে এসে কথা বল, দেখি তোর কত বড় বুকের ফাটা। নীল তার পকেট থেকে ফোন বের করে লাইট জ্বালিয়ে দেখে সামনে বড় স্পিকারে সেই কথাগুলো রেকর্ড করা দিয়েছিল। নীল জোরে হেসে দেয়। নীল স্পিকারের সামনে গিয়ে রেকর্ড চাপ দিলে আবার রেকর্ড করে দিয়ে যায়। যদি এক বাপের সন্তান হয়ে থাকিস, এই তুফানের সামনে এসে কথা বলিস, দেখি তোর কত বড় বুকের ফাটা। এই রেকর্ড করে অটো সেভ করে নীল বাসা থেকে বের হয়ে যায়। বাইকে বসে ফুল স্পিডে চলে যায় হাসপাতালে। হাসপাতালে গিয়ে ফারদিনের রুমে গিয়ে দেখে আলম তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ফারদিন পিট পিট করে চোখে দেখে নীল এসেছে। ভাইয়া তুমি আসছো? আমার পাশে বসো। নীল গিয়ে ফারদিনের পাশে বসে মায়ের পেটে ভাইদের থেকেও বেশি আদর করে ফারদিন আলমকে। নীল, এই দুনিয়ায় এমন কিছু মানুষ আছে যারা নিজেরটাই বুঝে, পরেরটা কীভাবে মেরে খাবে সেই ধান্দায় বসে থাকে। এই দুনিয়ার সবই খারাপ, কেউ গোপনে আর কেউ প্রকাশে। হালাল কিছু করতে জানে না। বেহাল জিনিসটা কিছু মানুষের চোখে পড়ে বেশি। কেউ নারীর নেশা আর কেউ টাকার নেশা। এই দুনিয়াটাই নেশা সবচেয়ে বেশি, টাকার নেশাই বেশি। বেহালাল টাকার দিকে সবাই চেয়ে থাকে, হালাল টাকার দিকে তাকাতে চায় না, কারণ হালাল টাকা তো কাজ করে নিতে হয়। সকাল 10টা, ফারদিন ঘুমিয়ে আছে আর আলম বসে আছে নিচে চেয়ারে। নীল ডক্টরের সাথে কথা বলে। ডক্টর, আমার ভাইকে বাসায় নিয়ে যেতে চাই। দেখেন, এই অবস্থায় বাসায় নেওয়াটা ঠিক হবে না, 3 দিন পর নিয়ে যান। না, এখানে প্রবলেম হতে পারে, আজকেই বাসায় নিয়ে যেতে চাই। আর যা লাগে সব দিয়ে দিবেন, সাথে লোক দিয়ে দিবেন, বাসায় ট্রিটমেন্ট হবে আমার ভাইয়ের। ঠিক আছে, আপনি আমার সাথে আসেন। নীল ডক্টরের সাথে যায়, কিছু ওষুধ লিখে দেয়। সে ওষুধ নিয়ে ফারদিন কেবিনে যায়। একটু পরেই ফারদিনকে বাসায় নিয়ে যায়। বিকেল 5টা, কফি শপে বসে আছে নীল আর নীলাদ্রি। নীলাদ্রি কিছু বলে না, নীলও কিছু বলে না। ওয়েটার এসে বলে, স্যার কি দিব? নীলাদ্রি, কি খাবে? তেমন কিছু না, 1 কাপ কফি হলেই হবে। ওকে, এই 2 কাপ কফি। জি স্যার। ওয়েটার চলে যায়। নীলাদ্রি নীলের দিকে আর চোখে তাকায়, আর নীল বুঝতে পারে না। একটু পর ওয়েটার কফি নিয়ে আসে। এখন বলো, কেন ডেকেছো? দেখো নীল, আমি সোজা কথা বলতেই পছন্দ করি। কথা হচ্ছে, আমি যেদিন তোমাকে প্রথম দেখেছি সেদিনই আমার তোমাকে ভালো লাগে। আমি তোমাকে ভালোবাসি নীল, প্লিজ ফিরিয়ে দিও না। নীল কি বলবে, কিছু বুঝতে উঠতে পারে না। এসব ভালোবাসা যে নীলের জন্য না, সে তো অন্ধকার জগতের মানুষ। সেখানে
যেখানে মানুষের একবার চলে গেলে সহজে ফিরে আসতে পারে না। মৃত্যুটা কখন হয় টেরও পাওয়া যায় না। গ্যাংস্টারের জীবনে যে ভালোবাসার নামটাই নেই। কি হলো নীল, কিছু বলছো না যে? দেখো, তুমি আমার সম্পর্কে কিছুই জানো না। জানলে হয়তো আমাকে ভালোবাসার কথাটা বলতে পারতে না, বন্ধুত্বটাও করতে না। আমার পক্ষে ভালোবাসা সম্ভব না। প্লিজ, এসব কথা আমি শুনতে চাই না। প্লিজ নীল, আমি তোমার সম্পর্কে কিছুই জানতে চাই না। আমি তোমার হাতটা ধরে বাঁচতে চাই। প্লিজ নীল। অন্ধকার জগতের মানুষ আমি চাই না তুমি আমার জীবনে এসে নিজের জীবনটা নষ্ট করো। যেভাবে আসো সেভাবেই থাকো। আমার থেকে ভালো মানুষ পাবে তুমি। অন্ধকার জীবন মানে? সেটা সময় হলে জানতে পারবে। এখন উঠি। নীল উঠে চলে যায়। নীলাদ্রি সেখানে বসে থাকে। নীল এর যাওয়ার দিকে চেয়ে থাকে। আমার করেই ছাড়বো তোমাকে, যতই না করো। আমাকেই ভালোবাসতে হবে। নীলাদ্রি এই কথাগুলো বলে সেখান থেকে বাসায় চলে যায়। আর এইদিকে নীল বলতে লাগে, নীলাদ্রি, আমিও যে তোমাকে ভালোবাসি, কিন্তু আমি যে অন্ধকার জগতের মানুষ। আমার জীবনে যে ভালোবাসা নামকটা নাই। আমার সকাল শুরু হয় পিস্তলের গুলির শব্দে। চাইলেও তোমাকে ভালোবাসতে পারবো না। আমার জন্য তোমার জীবনটা নষ্ট হয়ে যাবে। আমার নিজের শত্রুরা আমাকে কিছু না করতে পারলে তোমাকে করবে, কারণ তুমি যে আমার দুর্বল জায়গা। আমার অন্ধকার জগতের কথা জানলে তুমি হয়তো আমাকে মেনে নেবে না। রাত 10টা। ফারদিনকে দেখতে মিনিস্টার আসে, সাথে আরো অনেক মানুষ। নীল বসে আছে ফারদিনের পাশে। মিনিস্টার বলে, ভাই, এটা কে করেছে? কার এত বড় সাহস ভাই? ডেভিডের ছেলে আশরাফুল। সে আমার ভাইকে গুলি করেছে। তার মৃত্যু আমি খুব ভয়াবহভাবে দিব। ভাই, আপনি চিন্তা করবেন না, তার খোঁজ লাগাচ্ছি আমি। দরকার নাই, আমি নিজেই নিব তাকে। কাট। দরকার নাই, আমি নিজেই খুঁজে নিব তাকে। আমার শিকারকে আমি নিজেই খুঁজে বের করব। বাপ ছেলেকে একসাথে মাটিতে পুঁতে ফেলবো। সেদিন রাতে মিনিস্টার চলে যায়। নীলের বাসা থেকে ফারদিন আলম ঘুমিয়ে পড়ে। নীল তার রুমে পায়চারি করতে থাকে। হঠাৎ নীল এর ফোনে একটা মেসেজ আসে। মেসেজটা ছিল সেই অচেনা মেয়ের নম্বর থেকে। মেসেজটা ছিল, বুঝেছিস, আপন কাউকে কেউ মারার চেষ্টা করলে কতটা কষ্ট লাগে? তার থেকেও বেশি কষ্ট লেগেছে আমার, যখন আমার সব চাইতে আপন মানুষটাকে তুই মেরেছিস। আস্তে আস্তে তোর কাছ থেকে আমি সব কেড়ে নেব, পরে তোকে একেবারে শেষ করে দেব। নীল মেসেজটা পড়ে একটাই চিন্তা করে, এই মেয়ের আপন মানুষকে আমি মেরেছি। কি বলে মেয়েটা? কিছুই বুঝতে পারতেছি না। তার মানে কি, তার আপন মানুষকে মেরেছি, তাই সে আমাকে মেরে তার প্রতিশোধ নিতে চায়? কে মেয়েটা? খুঁজে বের করতেই হবে। কেটে যায় 15 দিন। এর মাঝে ফারদিন সুস্থ হয়ে যায়। নীলের দিন কাটে চিন্তা করতে করতে। একটাই চিন্তা, সেই অচেনা মানুষটা কে? বাবা, তুমি বললে তুফানকে এই দুনিয়া থেকে একবারেই বিদায় করে দেই। আরে এত তাড়া কিসের? নিজে এসে আমার খাঁচায় ধরা দিবে। বাবা, কি বললা? কিছুই বুঝলাম না। সব বুঝতে পারবি আস্তে আস্তে। ভাই, আশরাফুলের খোঁজ পেয়েছি। সে তার বাবার সাথে নিউ ইয়র্ক থাকে। ফারদিনকে যেদিন গুলি করে সেই দিনই চলে যায় নিউ ইয়র্কে। 6 তারিখ বিকাল 5টায় বাংলাদেশে ফিরবে। ওকে, আমি একটু বাইরে গেলাম। ভাইয়া, তুমি একটু সাবধানে থাকার চেষ্টা করবা। তোদের ভাই কি সেটা তোরা জানিস না। আমার নাম শুনলে সবাই সাবধান হয়, সেই জায়গায় তোরা আমাকে বলছিস সাবধান হতে? ভাইয়া, এত কথা বলো কেন তুমি? এই পৃথিবীতে তুমি ছাড়া আমাদের কেউ নাই। তোমার কিছু হয়ে গেলে আমাদের কি হবে একটাবার ভেবেছো? নীল দৌড়ে গিয়ে ফারদিন আলমকে জড়িয়ে ধরে। আমার কিছু হবে না, তোরা অযথাই টেনশন করছিস। আর তোরা থাকতে আমার কিছু হবে না। নীল বের হয়ে তার বাসা থেকে হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে। নিচে চেয়ে হাঁটতে ব্যস্ত নীল। হঠাৎ একটা মেয়ের সাথে ধাক্কা লাগে। নীল উপরে তাকিয়ে দেখার আগেই মেয়েটা বলে, আমার একটু তাড়া আছে, আমি যাই। মেয়েটা চলে যায়। নীল আবার হাঁটা ধরে রাস্তা দিয়ে।
হাঁটতে হাঁটতে চলে যায় ক্লাবে। রাত 10:56। রাস্তাটা ল্যাম্পপোস্টের আলোতে ভরে উঠেছে চারপাশে। এটা খুব আলোকিত। হালকা বাতাস, রাতে পোকার ডাক কানে ভেসে আসছে। গলির দেয়ালের নিচে ছোট ছোট ঘাস, সেই ঘাসের উপরে নিচে জোনাকি পোকা আলো করে দিচ্ছে। ল্যাম্পপোস্টের আলোর মাঝে সিগারেট ধোঁয়াটা এতটা মিশিয়ে যায় না, এক জায়গায় জমে থাকে। শীতের রাত, কুয়াশার মাঝেও সিগারেটের ধোঁয়াটা জমে থাকে। নীল ড্রাঙ্ক হয়ে রাস্তা দিয়ে হাঁটে, মুখে সিগারেট টেনে যাচ্ছে। চোখ দিয়ে তার চারপাশটা দেখে মনে হচ্ছে চারপাশটা আরও বেশি আলোকিত হয়েছে। হঠাৎ গাড়ির হর্ন বাজে। নীল ভালো করে তাকিয়ে দেখে সামনে 3-4টা গাড়ি। সে গাড়ির লাইটে আলোতেই চারপাশে এত আলোকিত করছে। নীল জায়গায় দাঁড়িয়ে আছে। সেই ড্রাঙ্ক অবস্থায়ও বুঝতে পারে সাথে কিছু হতে চলেছে। তাও নীল কোনো মাথা ব্যথা নেই। কার মৃত্যু কখন হয় সেটা একমাত্র উপরওয়ালা জানে, আর কার মৃত্যু কিভাবে হয় সেটা ও উপরওয়ালা জানে। ওয়েলকাম তুফান। আশরাফুল, তুই? কিরে, অবাক হইলি মনে হচ্ছে? ওভার আবার আমি? তুই তো নিউ ইয়র্কে চলে গেলি। আসার কথা 6 তারিখে। 2 দিন আগেই চলে আসলি, আবার আমার সামনেই দাঁড়িয়ে আছিস। বাহ, তুই তো দেখি সব খোঁজ খবর রাখিস। এটাই গেম, বুঝলি? খবরটা আমারই দিয়েছি যে 6 তারিখে বাংলাদেশে যাব, কিন্তু রাত শেষ হওয়ার আগেই চলে আসছি। এটাই গেম। একটা কথা মনে রাখিস, বাপের উপরেও বাপ থাকে। নীল মুচকি হাসে। এই হাসিটা খুব ভয়ানক। এই হাসি আশরাফুল নীলের হাসি দেখে বুঝে যে কিছু একটা করেছে। গেমের মাস্টারের সাথে তুই গেম খেলিস? তোর তো খুব সাহস রে। তুই কি তোর মতো 100 জন আসলেও এই তুফানের কিছুই করতে পারবি না? দেখা যাক কে কাকে কি করতে পারে। এই যা তো বুঝিয়ে দে এই আশরাফুল কি জিনিস। 2জন ছেলে নীলের দিকে এগিয়ে যায়। নীল তখনও মুচকি হাসতে ব্যস্ত। ছেলেরা সামনে যেতেই নীল তার বাম হাত তার উপর তুলে সাথে সাথেই 2টা গুলি এসে ছেলে 2টার কান বরাবর লাগে। 2টা লাশ মাটিতে লুটিয়ে পড়ে। নীল জোরে হেসে ওঠে। আশরাফুল চারপাশে তাকে দেখার চেষ্টা করে, কিন্তু কাউকে পায় না। কে গুলি করেছে সে বুঝে উঠতে পারছে না। কি রে, কি বুঝলি? গেম লিডারের সাথে গেম খেলতে আসছিস? হা 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 হা। আশরাফুল সাথে থাকা ছেলেগুলা পিস্তল বের করে নীলকে গুলি করার জন্য, কিন্তু তার হলো না। পিছন দিক থেকে গুলির ঝড় বয়ে যায়। সব গুলা মাটিতে পড়ে আছে। শুধু দাঁড়িয়ে আছে ডেভিডের ছেলে আশরাফুল। কি রে, গেম খেলবি না? আয় খেলি একটু গেম। আশরাফুল কিছু বলে না, তাকিয়ে আছে নীলের দিকে। নীল মুচকি হাসে। আশরাফুল কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। সে এসেছে নীলকে মারতে, এখন নিজে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আছে। এই তুফানের সাথে লাগতে আসিস না, সোজা মৃত্যু ঘটিয়ে দিব। অনেক বেড়ে গেছিস তুই। তুই বেশি দিন বেঁচে থাকবি না, তোর মৃত্যু সামনে অপেক্ষা করছে। নীল এই কথা শুনে হাতটা হালকা তালি দেয়। সাথে সাথে 10 থেকে 12 জন নীলের পিছনে এসে দাঁড়ায়। নীলের 2 পাশে ফারদিন আলম, তাদের পিছনে নীলের গ্যাং এর লোকগুলো দাঁড়িয়ে আছে। ফারদিন? হ্যাঁ ভাইয়া। সে যেন সোজা হয়ে দাঁড়াতে না পারে এমন অবস্থা করে দে। এই কথা শুনে ফারদিন ঠাস ঠাস করে 2টো গুলি করে আশরাফুলের ডান পায়ে। আশরাফুল চিৎকার করে মাটিতে বসে পড়ে। তোকে মারলাম না, তোকে সেদিনেই মারবো, সেদিন তোর বাপকে মারবো। আশরাফুল কিছু বলতে পারে না। কথা বলবে নাকি পা বাঁচাবে। নীল চলে যায় সেখান থেকে। আশরাফুল সেখানে বসে থাকে। ভাইয়া, তোমাকে বলেছি খুব সাবধানে চলবে, তুমি কোথায় শোনো না। যদি টেক না করতাম তোমার ফোন, তাহলে কিভাবে কি করতাম একবার ভেবেছো? এই জন্যেই তোদেরকে আমি অ্যালার্ট করে রাখি। তোরা আমার ভাই, আমাকে অনেক ভালোবাসিস, আমিও তোদেরকে অনেক ভালোবাসি। আর এই তুফানকে
মারার মানুষ এই দুনিয়ায় পয়দা হয় নাই, তোরা হয়তো জানিস। এখন কথা না বলে বাসায় চলো। নীল ফারদিন আলম চলে যায় বাসায়। ঘড়িতে রাত 1টা ছুঁই ছুঁই। নীল ঘুমিয়ে আছে। হঠাৎ তার কানে গুলির আওয়াজ আসে। ধরফরিয়ে ঘুম থেকে উঠে বসে। ফারদিন আলম ঘুম থেকে উঠে নীল এর টোকা দেয়। ভাইয়া, ভাইয়া তুমি ঠিক আছো? ভাইয়া, ভাইয়া দরজা খোলো। নীল এসে দরজা খুলে দেয়। ফারদিন আলম ভিতরে ঢুকে নীল বলে, বাইরে যাবি না কেউ? কিন্তু ভাইয়া, কে গুলি করেছে? আশরাফুলের লোক হবে। দাঁড়া, আমি দেখি কে। ভাইয়া সাবধান। নীল বারান্দা যেতে শুনতে পায়, এই কুত্তর বাচ্চা, তুফান কই? তুই বের হ। আমার ছেলেকে গুলি করছিস? তোর কত বড় সাহস! নীল বাহিরে উঁকি মেরে দেখে ডেভিড দাঁড়িয়ে আছে, সাথে কিছু ছেলে পেলে। নীল মুচকি এসে ডেভিডকে বলে, কিরে, বাসায় চলে আসছিস দেখি? তোর তো খুব সাহস রে। এক বাপের পোলা হলে সামনে এসে কথা বল। নীল বারান্দা থেকে রুমে এসে ফারদিন আলমকে বলে, আমি নিচে যাই, তোরা ছাদে চলে যা। সাথে K98 স্নাইপার নিয়ে যাবে। ডেভিড কিছু করার সাথে সাথে তার সাথে থাকা ছেলেগুলোকেও শ্যুট করে দিবি। ওকে ভাইয়া। ফারদিন আলম সাথে চলে যায়। নীল কোমরের দুই পাশে 2টা 9mm ক্যালিবারের পিস্তল গুজে বাহিরে বের হয়। ডিরেক্ট ডেভিডের সামনে গিয়ে দাঁড়ায়। আমার ভাইকে মেরেছিস, তোকে কিছু বলি নাই। 10 কোটি টাকার ক্রেডিট কার্ড নিয়েছিস, তাও কিছু বলি নাই। কিন্তু আমার ছেলেকে ডান পায়ে গুলি করেছিস, এর শাস্তি তোকে পেতেই হবে। আজকে তোকে তোর বাড়ির সামনে পুঁতে ফেলবো। নীল জোরে হেসে ওঠে। হাসিটা খুব বিদঘুটে ভয়ানক। আমাকে মারবি তোরা? এই শহরের পাওয়ারফুল গ্যাংস্টারকে মারবি তোরা? হাসি পেল রে, অনেক হাসি পাইল। এই তোরা দাঁড়িয়ে আছিস কেন? ওকে মেরে পুঁতে ফেল জায়গায়। ছেলেগুলো এগিয়ে যায় নীলের দিকে। নীল ঠায় দাঁড়িয়ে আছে। নীলের কোনো মাথা ব্যথা নেই। ছেলেগুলোর কাছে এসে পিছন থেকে পিস্তল বের করতে যাবে, এই মুহূর্তে স্নাইপার বুলেট এসে সবগুলা মাথা থেতলে যায়। নীল জোরে হেসে দেয়। ডেভিড দাঁড়িয়ে আছে। কিরে, আমাকে মারবি না? আয় আয় বেটা ডিব্বার বাচ্চা। হঠাৎ ডেভিডের ফোন বেজে ওঠে। ডেভিড মোবাইল কানে ধরতেই, সে আমার শিকার, তার মৃত্যু যদি তোর হাতে হয় তাহলে তোর ছেলের জীবন শেষ, সাথে তুইও বেশি দিন এই দুনিয়ার আলো দেখতে পারবি না। এইটুকু বলেই উপাস থেকে কলটা কেটে যায়। ডেভিড চলে যায়। নীল দাঁড়িয়ে আছে, বুঝে উঠতে পারে না কল কে করেছে। জয়া কনস্টেবল কিচ্ছু না বলে চলে যাচ্ছে। নীল এটা মাথায় নেয় না। জোরে এসে চলে আসে বাড়িতে। ভাইয়া, ডেভিড কার সাথে কথা বলে চলে গেল? জানি না, এসব বাদ দে, ঘুমিয়ে পড় গিয়ে। ফারদিন আলম চলে যায় রুমে। ফারদিন আলম রুমে থেকে নীল আবারও ঘুমিয়ে পড়ে। সকাল 10টা। নীল বসে আছে হেলান চেয়ারে। সামনে নীলাদ্রি বসে আছে। কারো মুখে কোনো কথা নেই। নীলাদ্রিও কিছু বলে না। নীল বলে, কেন ডেকেছ? কেন ডাকতে পারি না? তা তো বলি নাই। ওই দিনের পর থেকে তো আর একটা বারও যোগাযোগ করো নাই, একটা বারও ফোনও করো নাই। আমি ফোন দিলে কেটে দিয়েছো। প্রয়োজন মনে করি নাই, প্রয়োজন হলে আমি নিজেই ফোন দিতাম। নীলাদ্রি চুপ হয়ে যায়। নীল সে দেখে নীলাদ্রির মন খারাপ করে অন্যদিকে তাকিয়ে আছে। নীল বলে, কিছু খাবে? না, আমাকে একটা কথা বলতে পারবা? কি বলো? আমাকে ভালোবাসতে তোমার কি প্রবলেম? আমার কোন দিক দিয়ে খারাপ? আমি কি দেখতে খারাপ? আমার কি নেই বলো? তোমার সব আছে, তুমি অনেক সুন্দর। যে কোনো ছেলে তোমাকে দেখলে তোমার প্রেমে পড়তে বাধ্য হবে। তাহলে তুমি কেন আমাকে ভালোবাসতে পারো না? আমি তো তোমার জন্য পাগল। প্লিজ নীল। দেখো, আমি আবার বলি, আমার পক্ষে তোমাকে ভালোবাসা সম্ভব না। কেন সম্ভব না? কারণ আমার জীবনের সাথে তোমার জীবন যায় না। আমি অন্ধকার জগতের মানুষ। অন্ধকার জগৎ মানে? নীল চুপ হয়ে যায়। কি বলবে কিছু বুঝে উঠতে পারে না। ভালোবাসা তো বিশ্বাসে হয়, ভালোবাসা তো পবিত্রতা হয়। অন্ধকার জগতের মানুষের সাথে সাধারণ মানুষের ভালোবাসা হয় না। কি হলো, চুপ করে আছো কেন? আমি চাই না তুমি আমার জীবনে আসো। আমিও তোমাকে ভালোবাসি,
কিন্তু সব ভালোবাসা পূর্ণতা পায় না। কিছু কিছু কারণে শেষ হয়ে যায়, আবার কিছু কিছু কারণে সব ঠিকও হয়ে যায়। তাহলে আমাকে মেনে নিচ্ছ না কেন? কারণ আমি সাধারণ মানুষ না, আমি অন্ধকার জগতের ক্রাশ, আমি পাওয়ারফুল গ্যাংস্টার তুফান। আমার সাথে তোমার যায় না, আমি কখন মরে যাই টেরও পাইবা না। শুধু শুধু তোমার জীবনটা নষ্ট করো না আমার জীবনে এসে। নীলাদ্রি তুফানের নাম শুনে কিছুই বলতে পারে না। কি বলবে? সে তো জানে নীল সোজা মানুষ, নীল যে তুফান সে জানে না। তবুও নীলাদ্রি তুফানকে ভয় পায় না। নীলাদ্রি বলে, এর পিছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে। কি হয়েছে তোমার জীবনে? কেন তুমি এই অন্ধকার জগতে পা রেখেছো? বলো নীল, চুপ করে থেকো না। আমি বুঝলাম না, তার সাথে তোমার কিসের শত্রুতা? তুফানকে মারতে চাও কেন? তুফান আমার বাবাকে মেরেছে, আমাকেও মারতে চেয়েছিল কিন্তু পারে নাই। আমি তুফানের জীবনটা কেড়ে নেব। ডেভিড, তুই এর পিছনে লেগে থাক, আমি ওর সামনাসামনি হতে চাই। গেম খেলবো আমি তুফানের সাথে, অনেক বড় গেম খেলবো। ঠিক আছে, তুমি যা বলো। কিন্তু বাবা, তুফান তো খুব বড় খতরনাক একটা মানুষ। তাকে কি করে মারবো? সব দিক দিয়েই আটকা পড়ে যাচ্ছে আমরা। সেটা তোদের বাপ ছেলের ভাবতে হবে না, যা করার আমিই করব। তোরা দেখ চেয়েছে আমি কি করি। নীল কি বলবে নীলাদ্রিকে ভেবে পাচ্ছে না। মনে মনে বলে ওঠে, তোমাকে আমি কি বলবো নীলাদ্রি? এখন হয়তো আমাকে কিছু বলবে না, যখন আমার অতীত জানবে তখন আমাকে ঘৃণা করবে তুমি, আমাকে সহ্য করবে না, কিন্তু আমার ঠিক তার কোনো দামেই দিবে না তুমি। নীল এসব ভাবে। হঠাৎ নীলের ফোনেটা বেজে ওঠে। স্ক্রিনে চেয়ে দেখে সেই অচেনা মেয়েটা ফোন দিয়েছে। নীল কল রিসিভ করতে উপাস থেকে বলে ওঠে, কিরে, আজকাল দেখি প্রেমিকা নিয়েও ঘুরিস, খুব সুখে আছিস মনে হচ্ছে। নীল চারদিকে একবার তাকিয়ে চোখ বুলিয়ে নেয়, কিন্তু আশেপাশে কেউ নেই। তাহলে কি সেই অচেনা মেয়েটাই তা দেখছে আমাদেরকে? কিন্তু আমরা এখানে আছি সে জানবে কিভাবে? কিরে, কিছু বলছিস না কেন? কেন ফোন করেছিস সেটা বলে ফোনটা কেটে দে। আপন হারানোর কষ্টটা আজকে বুঝবি তুই। রেডি থাকিস, দেখা হচ্ছে তোর সাথে। নীল মুচকে আসে। নীলাদ্রি নীলের দিকে তাকিয়ে আছে। নীল মুচকি হেসে বলে, ওকে। উপাস থেকে ফোন কেটে দেয়। নীলাদ্রি বলে, কি হয়েছে? কে ফোন করেছে? সেটা পরে জানতে পারবে। আমি তোমাকে যা যা বলবো তাই তাই করবা আজকে। কি হয়েছে বলো? যা বলছি তাই করবা, আমি যেভাবে বলবো সেভাবে করবা। ঠিক আছে, কিন্তু কি হয়েছে বলো? পরে জানতে পারবা সব। রাত 11টা। নীলাদ্রি তার বাসায় রুমে বসে আছে। একটু পর পর বসা থেকে উঠে পায়চারি করে, আবার বসে পড়ে। নীলাদ্রি ভাবতে পারছে না তার সাথে কি হচ্ছে। নীল কেন এমনটা করবে? কি রহস্য আছে? নীলাদ্রি এসব ভাবে। হঠাৎ গাড়ির শব্দ শুনতে পায় নীলাদ্রি। জানার দিকে তাকিয়ে দেখে 3 থেকে 4টা গাড়ি তাদের বাসার নিচে দাঁড়িয়ে আছে। নীলাদ্রি হালকা ভয় পেয়ে যায়। ভয় পাবারই কথা। নীলাদ্রি আরও দেখে গাড়ি থেকে অনেকগুলো লোক নেমেছে। নেমেছে নীলাদ্রির বাসার ভিতরে ঢুকে গেল। সিকিউরিটি ঢুকতে দেয় না, সাথে সাথে সিকিউরিটির কপাল বরাবর গুলি চালিয়ে দেয়। নীলাদ্রি এবার অনেক ভয় পায়। কি করবে কিছু বুঝতে পারে না। বারবার নীলের নাম্বার কল দিয়ে যাচ্ছে, কিন্তু নীল রিসিভ করে না। হুট করে নীলাদ্রির রুমের দরজা টোকা যায়। নীলাদ্রি আস্তে আস্তে পা বাড়ায় দরজার দিকে। দরজা খুলে দেয়। খুলতেই নীলাদ্রির গলা চেপে ধরে। খুব প্রেম ভালোবাসা তোদের মনে, তাই না? ফোন দে তোর প্রাণ প্রিয় নীলকে। আজকে দুজনকে একসাথে মেরে মাটিতে পুঁতে দেব। কে তোমরা? আমার কাছে কি চাও? আর নীলকেই বা কেন খুঁজতেছো? উপরে পাঠাবো তোর নীলকে, সাথে তোকেও পাঠাবো। ফোন কর তোর নীলকে। নীলাদ্রি নীলকে কল দেয়। এবার নীল এর ফোনটা বন্ধ। নীল কি বলবে, জবান বন্ধ হয়ে গেছে। হঠাৎ নীল হাতে তালি বাজিয়ে পিছন থেকে বলে, বাহ ডেভিড বাহ, এতই শখ আমাকে মারার? তুই তো দেখি খুব বড় মাপের গাদা রে।
এই তুফানকে মারবি? আর এই বুদ্ধি দিয়ে? আরে বেটা, আবার জন্ম নিতে হবে তোকে আমাকে মারতে হলে। নীলকে দেখে নীলাদ্রির মুখে হাসি ফুটে ওঠে। আজকে তোদের দুইজনকেই এইখানেই মেরে ফেলবো, দেখি কে আটকায়। ওকে, তাহলে মার। তার আগে বল, তোর সেই গেমার কই রে? সে তো বলল আজকে নাকি খেলা হবে। কই দেখি তার মুখখানি। তার কোনো দরকার নেই, আমি একাই তোর জন্য যথেষ্ট। হাসি পাইল রে। দেবের সাথে থাকা ছেলে নীলকে মারতে আসে। নীল তার পিছন থেকে তলোয়ার বের করে সব কয়টাকে কুপিয়ে মেরে ফেলে। দাঁড়িয়ে আছে শুধু ডেভিড আর নীলাদ্রি। নীল চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। কি রে, আয়, মারবি না আমাকে? তুই বারবার ভুলে যাস এই তুফান কি জিনিস। তোকেও আর বাঁচিয়ে রাখবো না, উপরে ভালো থাকিস। নীল এই কথা বলে কোমর থেকে পিস্তল বের করে ডেভিডের মুখে শুট করে দেয়। ডেভিড মাটিতে পড়ে যায়। নীলাদ্রি চিৎকার করে ওঠে পিস্তলের শব্দ পেয়ে। নীলাদ্রির চোখ খুলে তাকিয়ে দেখে ফুলের ভরা লাশে রক্ত ভেসে যাচ্ছে। সব দেখে নীলকে জড়িয়ে ধরে নীলাদ্রি। ভয় পাইছো? আমি এখানে থাকবো না, আমাকে নিয়ে যাও তোমার সাথে। তোমাকে আর এখানে থাকতে হবে না, আমার রাজপ্রাসাদে থাকবা। এখানে থাকলে তোমার ক্ষতি হতে পারে। সত্যি বলছো তোমার সাথে নিয়ে যাবে? সত্যি। নীলাদ্রির চোখে পানি টলমল করছে। মনে হচ্ছে এখনই সেই চোখ দিয়ে পানি গলিয়ে পড়বে। এই কি হয়েছে, কান্না করছো কেন? কিছু না। হয়েছে, এখন চলো। সেদিন রাতেই নীল নীলাদ্রিকে তার বাসায় নিয়ে যায়। নীলাদ্রি নীল এর বাড়ি দেখে হা হয়ে যায়। এত বড় বাড়ি কখনো দেখে নাই নীলাদ্রি। নীল বলে, কি হয়েছে? কি দেখো? এত বড় বাড়ি তোমার? কেন, পছন্দ হয় নাই তোমার? হয়েছে। আমার রুম এটা, আর তুমি আমার ডান পাশের রুমে ঘুমাও, আর বাম পাশের রুমে আমার ভাইয়ারা ঘুমায়। যাও, ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ো। ওকে। নীলাদ্রি চলে যায় রুমে। সকালবেলা নীলাদ্রি ঘুম থেকে উঠে রান্নাঘরে গিয়ে রান্না করে। কাজে মানুষ সবাই অবাক, কারণ নীলাদ্রি কাউকে কাজ করতে দিচ্ছে না। সে নিজেই সব কাজ করে নিচ্ছে। ফারদিন আর আলম ঘুম থেকে উঠে নিচে এসে দেখে নীলাদ্রি খাবার দিয়ে টেবিল সাজাচ্ছে। ফারদিন আর আলম অবাক, এত কিছু রান্না করেছে, আর এই মেয়ে এখানে কি করে এলো? আপু, তুমি এইখানে কি করো আর কখন আসছো? তোমার ভাইকে জিজ্ঞেস করো। আপু, আমরা তোমাকে জিজ্ঞাসা করছি, ভাইকে কেন বলবো? কারণ তোমার ভাইয়ের বউ আমি। ফারদিন আর আলম আবুল হয়ে যায়। নীলাদ্রির কথা শুনে আলম বলে ফারদিন আলমের দিকে তাকায়। অবাকের উপর অবাক হচ্ছে তারা। দুজন অবাক হওয়ার কথা। এই রাতের মাঝে বউ নিয়ে বাসায় আসবে তাদের ভাই, এটা তারা ভাবতেও পারেনি। তাহলে তো ভালোই হলো, একটা সুন্দর ভাবি পেলাম। কি বলিস ফারদিন? কিন্তু ভাইয়া আমাদেরকে না জানিয়ে বিয়ে করেছে, এটার একটা বিহিত করতে হবে। নীল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে নেমে দেখে পুরা টেবিল খাবার দিয়ে সাজানো। সামনে বসে আছে ফারদিন আর আলম। নীলাদ্রি রান্নাঘরে। কি রে, এত খাবার কেন আজকে? আর খাবারগুলো দেখে মনে হচ্ছে নতুন মানুষ বানিয়েছে। ফারদিন আর আলম কথা বলে না। নীল আবারও বলে, কি রে, কথা বলছিস না কেন? হুট করে নীলাদ্রি এসে বলে, সবাই খেতে বসো। হ্যাঁ ভাবি, দাও। ভাবি শুনে নীলের চোখ বড় হয়ে যায়। ভুরু কুচকে তাকায় নীলাদ্রির দিকে। কি রে, কে ভাবি? কাকে ভাবি ডাকছিস তোরা? কেন আমাকে ভাবি ডাকে? তোমাকে কেন ভাবি ডাকবে? আমি তো তোমাকে বিয়েই করি নাই। ভাইয়া, এসব বলে লাভ নাই। আমাদেরকে না জানিয়ে বিয়ে করেছো, আর আমাদেরকে জানাবে না কেন? আমরা তো তোমার কেউ না। দেখ, ফালতু কথা বলবি না। আমার সব তোরা, আমি যাই করি না কেন তোদেরকে আগেই জানাই। আর নীলাদ্রিকে আমি বিয়ে করি নাই। তাহলে ভাবি যে বললো তুমি নাকি কালকে রাতে বিয়ে করে নিয়েছো? সে মিথ্যা বলেছে। কি নীলাদ্রি বলো? না, আমি মিথ্যে বলি নাই, আমি তোমার বউ। নীল নীলাদ্রির দিকে রাগীর লোকে তাকায়। ফারদিন আলম হালকা কিছু খেয়ে উপরে চলে যায়। নীল নীলাদ্রির হাত ধরে টানতে টানতে নিয়ে যায় রুমে। নীলাদ্রি, কি হচ্ছে এসব? কেন, কিছুই তো হয় নাই।
আর তুমি চাইলে হতেও পারে। ফালতু কথা বলবে না, বলে দিলাম। কেন নীল, আমাকে তোমার করে নিলে কি হবে? আমি যে তোমাকে ভালোবাসি। আমার তো এই দুনিয়ায় কেউ নেই। ছোট থেকে এতিমখানায় বড় হয়েছি। আপন বলতে এই পৃথিবীতে কেউ নেই। আমি তোমার সাথে থাকতে চাই সারা জীবন। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। কিন্তু আমি তো অন্ধকার জগতের মানুষ, আমার সাথে তোমার এসব হবে না। এতে তোমার ক্ষতি হতে পারে। আমার কত শত্রু, আর আমি কখন মরে যাই তারও কোনো গ্যারান্টি নাই। আমি তোমার সাথে থাকতে চাই। চলো না আমরা অনেক দূরে চলে যাই, যেখানে থাকবে না কোনো শত্রু, থাকবে শুধু তোমার আমার পবিত্র ভালোবাসা। নীল রুমে থেকে বের হয়ে যায়। বের হওয়ার সময় দরজার পিছনে ফারদিন আলমে দেখে তারা এই কথাগুলা শুনে ফেলে। চুপ করে নিচে চলে যায় ফারদিন আর আলম। নীল বাসা থেকে বের হয়ে রাস্তায় চলে যায়। চারিদিকে মানুষের হইচই, নাই কোনো নীরবতা। নীলাদ্রি রে, আমি যে তোমাকে ভালোবাসি, কিন্তু আমি যে তোমাকে মেনে নিতে পারবো না। আমার জীবনের সাথে তোমার জীবনটা জড়াতে চাই না। আমি মৃত্যুর দরজায় থাকি সব সময়। কখন কোন দিক দিয়ে পিস্তলের আগুনে গরম গুলি এসে লেগে মরে থাকি তার কোনো গ্যারান্টি নাই। এই পথে যে একবার আসে, সে সহজে এই পথ থেকে সরে যেতে পারে না। নীল এসব ভাবতে ভাবতে চলে আসে ক্লাবে। মন খারাপ হলেই ক্লাব তার সব মদ হাতে কষ্ট দূর, মদ হাত নেয় কষ্ট থাকে সাথে। রাত 11:13। ফাঁকা রাস্তা, ল্যাম্পপোস্টের আলোয় চারিদিকে ছড়িয়ে আছে। মুখে সিগারেটের বিষাক্ত ধোয়া, হাতে মদের বোতল। শার্টের বুকের এক বোতাম খোলা, ঠোঁট বেয়ে মদের কেমিক্যাল লেপে পড়ছে। ড্রাঙ্ক হয়ে রাস্তা দিয়ে হাঁটছে ব্যস্ত নীল। চারদিকটা এতটাই নীরব যে রাস্তায় কুকুরটাও আজকে নাই। নাই কোনো কুকুরের ডাক। হুট করে সামনে হুইলের চেয়ারে আশরাফুল এসে বলে, বা তোকে আজকে একেবারে শেষ করে দিব। আমার বাবাকে মেরেছিস, আমার জীবন থেকে বাবা নামক জিনিসটা কেড়ে নিয়েছিস। আজকে তোকে শেষ না করে বাসায় ফিরবো না। তুই মারবি আমাকে? তোর তো এক পা কবরে, আর হুইল চেয়ারে বসে থেকে জীবন শেষ তোর, আর এই অবস্থায় আমাকে মারবি? এই কথা বলে সাথে সাথে নীল এর পিছন থেকে মাথায় রড দিয়ে বাড়ি দেয়। নীল মাথায় হাত দিয়ে বসে পড়ে মাটিতে। গড় গড় করে রক্ত বের হচ্ছে মাথা থেকে। চোখ ঝাপসা হয়ে আসছে। নীল ঝাপসা চোখে তাকিয়ে দেখে অবাক। তার দুনিয়া যেন অন্ধকার হয়েছে। কাছের মানুষ এত বেইমানি করবে ভাবতে পারেনি নীল। বিপদে আপদে পাশে থেকেছে যা আজ সেই কিনা বেইমানি করলো। বেশিরভাগ মানুষেরাই বেইমানি করে। যাকে জীবনের সব থেকে বেশি বিশ্বাস করি আমরা, দিন শেষে সেই বিশ্বাসঘাতকতা করে। পর মানুষগুলো বেইমানি করে না। বেইমানি করলে আপন মানুষই করে। দেশটা এমনই হয়েছে যে নিজের ভাইও বিশ্বাস করতে কষ্ট হয়। এক কথায় বলা যায় টাকার কাছে সব নিচু। টাকাই দুনিয়ার সব কিছু। টাকার জন্য মানুষ অনেক কিছু করতে পারে। রাত 12টা। রাস্তার শিশুরা খাবার নিয়ে ঝগড়া করতে করতে তাদের থাকার জায়গায় চলে আসে। সেখানে তারা প্রতি রাতে ঘুমিয়ে থাকে। পথ শিশুদের রাত জাগা আর দিন জাগা এক। এই সুমন, সামনে কি রে? দেখ না ওইটা কি, মানুষের মতো লাগতাছে। তুই যা, আমার দরকারে জিনবুত হবে মনে হয়। ধূপ, তুই খাবার নিয়ে ঠিকই কাইজে লাগতে পারোস। আরে চল তো, আগে দেখে কি এটা। পথ শিশুরা সামনে এগিয়ে যায়। সামনে যেতেই সুমন ছেলেটা বলে, এই সেলিম, দেখ না, এটা তো ওই দিনে সে ভাইয়াটা আমাদেরকে যে অনেকগুলো টাকা দিয়েছে, আবার একদিন খাইয়েছে। কি বলতাছিস তুই? আরে বেটা। তার তিনজন তুফানকে দেখে অবাক হয়ে যায়। তার ভয় পায়, কারণ রক্তের জায়গা লাল হয়ে গেছে। রক্ত দেখলে যে কেউ ভয় পায়। ভাই তোরা তাড়াতাড়ি ধর, ভাইকে নিয়ে যেতে হবে হসপিটালে। হে দূর, এই সময় না, ধর বেটা। তারা তিনজন তুফানকে নিয়ে যায় হাসপাতালে।
এত রাতে হাসপাতাল খোলা থাকবে কি না সন্দেহ। বেশি দূর যেতে হয় নাই, কি দূরে একটা বড় হাসপাতাল আছে, সেখানেই নিয়ে যায়। স্যার এ ভাইকে দেখেন তাড়াতাড়ি। কিন্তু এত রাতে কিভাবে দেখবো? হাসপাতালের কাজ শেষ তো। স্যার আপনার পায়ে ধরে ভাইয়াকে দেখেন। আমরা রাস্তায় থাকি, কিন্তু এ ভাইয়া আমাদেরকে অনেক আদর করে। আমাদেরকে রাস্তায় পেলে হোটেলে নিয়ে খাওয়ায়। আপনার পায়ে ধরি দেখেন। কিন্তু কিভাবে এমন হলো? আমরা জানি না, আমরা রাস্তায় ঘুমাইতে যাই, পরে দেখি একটু দূরে এই ভাইয়া রক্তাক্ত শরীরে পড়ে আসে, পরে আমরা নিয়ে আসছি। ওকে, তোমরা এখানে দাঁড়াও, এইদিকে আসো তো। এই পেশেন্টকে ভিতরে নিয়ে যাও। জি। পথশিশুরা বাইরে বসে আছে প্রায় 3 ঘন্টা চলে যায়। 3 ঘন্টা পরে ডাক্তার বের হয় ভিতর থেকে। ডাক্তার বের হয়ে দেখে তারা 3 জন জেগে বসে আছে। ডাক্তারও ভাবে একটা মানুষের জন্য এত মায়া থাকতে পারে, তাদেরকে না দেখলে বুঝতাম না। স্যার ভাইয়া কেমন আছে এখন? অনেক ভালো আছে, তোমরা গিয়ে ওই পাশের কেবিনে শুয়ে পড়ো। তারা চলে যায় কেবিনে। ডক্টর তুফানের পকেট থেকে ফোন বের করে প্রথম নম্বরে কল দেয়। নীল, তুমি কোথায়? বাসায় আসলে না কেন? কিছু হয়নি তো তোমার? কথা বলো প্লিজ। আপনি কি হন নীলের? জি, আমি তার স্ত্রী। আপনি কে বলছেন? আমার নীল কোথায়? দেখেন, সে এখন হাসপাতালে। একটু আগে তার মাথার অপারেশন হয়েছে, এখন বিপদমুক্ত। কি বলছেন আপনি? কোন হসপিটালে বলেন আমাকে? প্লিজ বলেন তাড়াতাড়ি। চলে আসেন। আপু কি হয়েছে ভাইয়ার? তোমাকে এমন লাগছে কেন বলো? নীল হসপিটালে আছে। এইটুকুই বলে নীলাদ্রি। তারপর বের হয় বাসা থেকে। নীলাদ্রির পিছনে ফারদিন আলম হাসপাতাল যেতে যেতে ফজরের আজান দেয়। হাসপাতালে গিয়ে দেখে একটা কেবিনে লাইট জ্বালানো। নীলাদ্রি, ফারদিন আলম দৌড়ে যায়। ডাক্তার, আমার নীল কোথায়? তার কি হয়েছে বলেন? সে হসপিটালে কেন? কোথায় আমার নীল? প্লিজ আপনি শান্ত হন, উনি এখন বিপদমুক্ত আছে। সকাল হলে জ্ঞান আসবে। এখন ইঞ্জেকশন দেওয়া হয়েছে। না, আমি আমার নীলের কাছে যেতে চাই। আমি আমার নীলকে দেখব। আপু তুমি শান্ত হও, সব ঠিক হয়ে যাবে। সকাল 10টায় নীল এর জ্ঞান আসে। নীলাদ্রি নীলের পাশে বসে আছে, সাথে ফারদিন আলম, লজ্জায় বাইরে সে পথশিশু 3 জন বসে আছে। নীলের জ্ঞান ফিরে এলে সে দেখে সাদা রঙের 4 দেয়ালে একটা রুমে বেডে শুয়ে আছে। নীল, তোমার জ্ঞান ফিরেছে? ফারদিন, ডাক্তারকে ডেকে নিয়ে আসো। আমি এখানে কি করে এলাম? আমি তো রাস্তায় পড়েছিলাম। ডক্টর কেবিনে ঢুকে বলে, কাল রাতে আপনাকে নিয়ে আসে এখানে, আপনি নাকি রাস্তায় পড়েছিলেন। তারপর 3 জন পথশিশুরা আপনাকে দেখে নিয়ে আসে। ডক্টর, সেই 3 জন কোথায়? আমি তাদেরকে দেখতে চাই। ওরা বাইরে বসে আছে, জানেন সারা রাত তারা জেগেছিল। ডক্টর সেই 3 জনকে কেবিনে ডেকে দেয়। নীল তাদেরকে দেখে অনেক অবাক হয়। অবাক হওয়ার কথা। ভাইয়া তুমি কেমন আছো এখন? হ্যালো, আয় আমার পাশে আয়। না ভাইয়া, আমাদের শরীরে অনেক ময়লা। আরে আয়, তোরা তো আমার আপন মানুষ, ময়লা কিছু হবে না। 3 জনই নীল এর পাশে গিয়ে বসে। নীল ওঠার চেষ্টা করে, কিন্তু মাথায় অনেক ব্যথা অনুভব করে। এই, কি করো তুমি? এখন উঠতে হবে না। ফারদিন, হ্যাঁ ভাইয়া বলো। তাদেরকে আমার ইতিমখানায় ভর্তি করিয়ে দিবি। সব সময় তাদের 3 জনকে খেয়ালে রাখবি। ওকে ভাইয়া। ফারদিন তাদেরকে নিয়ে চলে যায় এতিমখানায়। ভর্তি করে দিয়ে আবার চলে আসে হাসপাতালে। বিকাল 5টা। নীলাদ্রি বসে আছে নীল এর পাশে। ফারদিন আলম বসে আছে চেয়ারে। আলম বলে, ভাইয়া কি হয়েছিল? কে এমনটা করেছে? সুস্থ হয়ে তারপর বলবো। কার এত বড় সাহস? ভাইয়া তোমাকে বলতেই হবে কি হয়েছিল। তোরা এত পাগলামো করিস না, যা করার ভালো হয়ে করব। একটাকেও ছাড়বো না। সব কয়টাকে কুপিয়ে টুকরো করে রাস্তার কুকুরকে খাওয়াবো। চারদিকে নাচ গান, মদের আড্ডা, লাল লাইটে ছড়াছড়ি। চারপাশে সাউন্ড বক্সের শব্দে কান ফেটে যাচ্ছে। গ্লাসে মদ, হাতে সিগারেট বসে আছে। সামনে হুইলি চেয়ার আশরাফুলের সাথে আরো কয়েকজন। মিনিস্টার, ধন্যবাদ আপনাকে। কি চাই বলেন? না মানে একটু যদি শরীরটাও গরম হতো। ওকে, বুঝেছি।
রোমান, জি ভাই। কাঁচা জ্যান্ত মাংস দিয়ে দে। ওকে ভাই। আমার শিকারকে অন্য কেউ শিকার করবে তা কিভাবে হয়? আর তুফানের তো কই মাছের জান বেঁচে গেল, আমার হাতে মরলে হয়তো বেঁচে থাকতো না। এবার একটু অন্যভাবে খেলা হবে। রাত 11:19। নীল শুয়ে আছে বেডে, সাথে নীলাদ্রি। প্রিয় মানুষের এই অবস্থা থাকলে যে কেউ পাগলের মতো হয়ে যায়, কি করবে ভেবে পায় না। সেদিন বাসা থেকে না গেলে আজ তোমার এমন হতো না। কিসের এত রাগ তোমার? হ্যাঁ, মন চাচ্ছে গলাটা টিপে মেরে ফেলি। মারতে পারবে না আমাকে? হ্যাঁ পারবো, 100 বার পারবো। তাহলে বসে আছো কেন? মেরে ফেলো। দেখো বেশি হয়ে যাচ্ছে কিন্তু, বলে দিলাম। আসো খাবে, আস্তে করে ওঠো। উঠতে পারবো না, মাথায় ব্যথা পাই। চেষ্টা করো ওঠার। নীল শোয়া থেকে উঠে বসে নীলাদ্রি নীলকে খাইয়ে দেয়। খাওয়ার পর ওষুধ খাইয়ে দিলে আবার শুয়ে দেয়। এভাবেই নীল নীলাদ্রির কেয়ার করতে থাকে। চলে যায় 22 দিন। এই 22 দিন নীল সুস্থ হয়ে যায়। বাসায় চলে যায় নীল। ক্লাবে মদের আড্ডা, নাচানাচি, সিগারেটের ধোঁয়া, পুরো ক্লাব কালো হয়ে গেছে। চেয়ারে বসে আছে মিনিস্টার, তার সামনে বসে আছে আশরাফুল। ভাই তো উঠি, এখন তো আপনার রাস্তা ক্লিয়ার, ব্যবসা শুরু করে দিন, সাথে আমাকেও একটু দেখেন। কথা খারাপ বলেন নাই। আপনি আমার রাস্তা ক্লিয়ার করার জন্য সাহায্য করেছেন। আমি আপনাকে সাহায্য করব না তো কি হয়? হয় নাকি মিনিস্টার সাহেব? হুম, তো আজকেই উঠি, কালকে দেখা হবে সন্ধ্যায়। ওকে। মিনিস্টার জায়গা থেকে উঠে চলে যায়। ক্লাবের বাহিরে বের হতে গাড়িতে উঠে ড্রাইভার গাড়ি চালাতে থাকে। অন্ধকার রাস্তা, গাড়ির লাইটে রাস্তাটা হালকা আলো হয়ে উঠেছে। যে সামনে গিয়ে ড্রাইভার গাড়ি ব্রেক কষে। এ কি হয়েছে, গাড়ি ব্রেক করলি কেন? স্যার, সামনে কে যেন দাঁড়িয়ে আছে। মিস্টার গাড়ি গ্লাস নামিয়ে বাইরে উঁকি মারে দেখে একজন রাস্তা দাঁড়িয়ে আছে। মিস্টার গাড়ি থেকে নেমে তার সামনে যায়। অন্ধকার রাতে হালকা দেখা যায়। এইভাবে রাস্তায় দাঁড়িয়ে আছিস কেন? আর এত রাতে রাস্তায় কেন? তোদের জন্য রাস্তায় গাড়ি থামাতে হয়, যা এখান থেকে। মুখ ভর্তি দাড়ি, চোখের ভুতুড়ি, চোখগুলো লাল হয়ে আছে। কালো প্যান্ট, কালো জ্যাকেট, মুখে মাস্ক, হাতে কালো কভার। মিস্টার কথায় শুনে হেসে ওঠে রাস্তার দাঁড়িয়ে থাকা সেই লোকটা। মুখ থেকে মাস্ক সরিয়ে একটু সামনে যেতেই তুফান ভাই আপনি? কিরে, অবাক হইলি মনে হচ্ছে? আপনি বেঁচে আছেন, কিন্তু কি করে? সেদিন তো। চুপ কর, আর শুনতে চাই না। তোকে নিজের আপন মানুষ ভেবেছিলাম আমি। তোর সব কাজে সাহায্য করেছিলাম আমি। তোকে মিনিস্টার বানিয়েছিলাম আমি। তোকে টাকার মালিক বানিয়েছিলাম আমি। আর তুই কি না আমার সাথে বেইমানি করলি? তুই চাইলে কোটি টাকা তোকে দিতাম। তুই বলেছিলি তোর টেন্ডারে অন্য কেউ হাত দিতে চাইছে, কিন্তু আমি তা হতে দেই নাই। আর তুই সামান্য কিছু টাকার জন্য আমাকে মারার জন্য বিক্রি হয়ে গেলি আমার শত্রুর কাছে। ভাই, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। আমাকে এবারের মতো মাফ করে দিন। আপনি যা বলবেন আমি তাই করব। প্লিজ ভাই, মাফ করে দিন। 5 বলছি, তুই জানিস আমার সাথে যে গালা উঁচু করে কথা বলে তাকে আমি বাঁচিয়ে রাখি না। আর তুই তো আমাকে মারার চেষ্টা করেছিস, তোকে বাঁচিয়ে রাখি কি করে বল? ভাই প্লিজ মাফ করে দিন। আশরাফুল কোথায় বল? আমি জানি না ভাই, আমাকে ছেড়ে দিন ভাই। আবারও মিথ্যা বললি, মৃত্যুর মুখে থেকেও মিথ্যা। আশরাফুল কোথায় সেটা বলতে বলছি। ভাই জানি না। উপরে ভালো থাকিস, গুড বাই। এই কথা শুনে তুফান মিনিস্টারের মুখে গুলি করে দেয়। মিনিস্টার বসার মাঝে মাটিতে লুটিয়ে পড়ে। গাড়ির ড্রাইভার গাড়ি ফেলে দৌড়ে পালায়। তুফান হেসে দেয়। সকালবেলায় আশরাফুল ঘুমিয়ে আছে। মাথায় চিন্তা না থাকায় মানুষের ঘুম ভালো হয়। আর সেই চিন্তাহীন ঘুমে যদি কেউ মরার জন্য সাবধান হতে বলে, তাহলে ঘুম ভয়ে পরিণত হয়। আশরাফুল ঘুমিয়ে আছে, হঠাৎ তার ফোন বেজে ওঠে। ঘুম ঘুম চোখে কল রিসিভ করতেই ওপাশ থেকে বলে, তুফানকে মারতে পারলি না?
এবার নিজে মরার জন্য রেডি থাকিস। এই কথা শুনে আশরাফুল ঘুম থেকে লাফ দিয়ে উঠে যায় বসে, ভালো করে এক হাত চোখ কসলিয়ে বলে, তুফান বেঁচে আছে মানে? কি, তাকে তো শেষ করে দিছি। আর তুফান বেঁচে আছে আপনি জানেন কি করে? সে আমার শিকার, আমি জানবো না তো কে জানবে? মিনিস্টার শেষ, তাকে মেরে ফেলেছে তুফান, এখন তোর পালা। কি, মিনিস্টারকে মেরে ফেলেছে? আপনার সাথে আমার দেখা করার দরকার। আমি দেখা করতে চাই আপনার সাথে। আজ রাত 12টায় মিরপুর পার্টি হাউসে দেখা হবে। ঠিক আছে। আশরাফুল কল কেটে দেয়। বিছানা থেকে নেমে হুইল চেয়ারে বসে গ্লাসে থাকা পানি পুরোটুকু শেষ করে ভাবে, তাকে তো মেরে ফেললাম, কিন্তু সে বেঁচে গেল কিভাবে? আর মিনিস্টারকে কে মারলো এখন? এটা কিভাবে সম্ভব? তার তো বেঁচে থাকার কথা না। ভাই একটা কথা বলি। বল, অনুমতি নেওয়ার কি আছে? ভাইয়া, নীলাদ্রি আপুকে বিয়ে করে ফেলো তুমি। এই কথা বলাতেই নীল আলমের দিকে রাগী লোক নিয়ে তাকায়। ফারদিনে বলে, ভাইয়া, আলম ঠিকই বলেছে, নীলাদ্রি আপুকে বিয়ে করো। দেখ, এসব কথা বলিস না। তোরা সব জেনেও কেন এসব কথা বলছিস? ভাইয়া, নীলাদ্রি আপু তোমাকে অনেক ভালোবাসে। তুমি যখন হাসপাতালে ছিলে তখন ডক্টরকে আপু তোমার বউ বলে পরিচয় দিয়েছে। কি বলিস তুই? হ্যাঁ ভাইয়া, ঠিকই বলেছে। এসব নিয়ে পরে ভাবা যাবে। আমি একটু বাইরে গেলাম। নীলাদ্রি দরজা আড়ালে থেকে সব শুনে ফেলে। মুচকি হেসে বিছানায় পড়ে কোলে বালিশে মুখ গুজে দেয়। নীল বাইরে গিয়ে টং দোকান থেকে একটা সিগারেট জ্বালায়। সিগারেট নিয়ে যাচ্ছে। দোকান থেকে চলে যায় কলেজের পাশে পুকুর পাড়ে পাশে রাখা ছোট্ট বেঞ্চ, সেই বেঞ্চে গিয়ে বসে। সিগারেট শেষ হয়েছে যায়, সিগারেট ফেলে দিবে এমন সময় তার ফোন বেজে ওঠে। নীল নম্বর দিকে মুচকি এসে রিসিভ করতেই বলে, ওয়েলকাম তুফান। আমারও একই কথা। এতদিন কই ছিলি? নাকি ভয় পাইলি? বলেছিলি দেখা হবে, পরে তো আর সামনে আসলি না। আমি ভয় পাবো তোকে? আর তোর তো কই মাছের জান রে, মরে গিয়েও বেঁচে গেলি। সবার হাত থেকে বাঁচতে পারবি, কিন্তু আমার হাত থেকে? হাসি পেল রে। খুব সুন্দর জোক বলতে পারিস তুই। ভালো লাগছে জোকটা। তোকে যদি আমি বাইরে, তোর অস্তিত্বও রাখবো না। খেলা হবে, ভালো থাক, দেখা যাবে কে কাকে কি করে। গুড বাই। বাবা, তোমার দরবারে সব পাগলের খেলা। হা 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 হা। আমার সাথে গেম খেলে মাথা মোটা মেয়েটা। আমি একটা কথা ভেবে পাই না, মেয়েটা কে, কি তার পরিচয়, আমার সাথে তার কিসের শত্রুতা? যেই হোক, তার মৃত্যু আমি নিজের হাতে দেব। রাত 12:09। চারদিকে মদের আড্ডা, নাচানাচি। মদের বারের টেবিলের উপর বসে আছে অচেনা সেই মেয়ে। তার সামনে নিচে হুইলি চেয়ার বসে আছে আশরাফুল। তার দিকে গানের জমজমাট নাচ। অচেনা মেয়েটা হাতের উপর উঠাতেই গান বন্ধ, সাথে নাচানাচি আঙুল দিয়ে সবাইকে বের হতে বলে। সবাই নিশ্চুপভাবে বের হয়ে যায় ক্লাব থেকে। অচেনা মেয়ে বলে, এখন বল, কি এমন জরুরি কথার জন্য দেখা করতে চাইলি? সেটা তো আপনি জানেন। আমি কি বলতে চাই? মুচকি হাসে মেয়েটা। হাতের আঙুলে একটা চাবির রিং, সেই রিংয়ে শুধু একটা ছোট চাবি। হাতে আঙুলে ঢুকিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বলে, যেই কাজ একা করতে পারবি না সেই কাজ করতে যাস কেন? আর তুই তো জানিস তুফান কি মাল, সে তো আগুনের উপর দিয়ে দৌড়ায়। আর আমাকে বলতে ভুলে গেলি, রক্ত গরম আছে তোর। কি করব? সে আমার বাবাকে মেরেছে, আর তার সাথে জড়িত ছিলেন আপনি। কিন্তু আপনি তুফানের সামনে যাননি, এগিয়ে দিয়েছেন আমার বাবাকে। শেষে কি হলো? আমার বাবাকে তুফান মেরে দিল। তোর বাবাকে মেরেছে দেখে তুই সাথে সাথে তুফানকে মারতে গেলি? আর আমার বাবাকে মেরেছে আজ 3 বছর হয়েছে। কই, আমি তো তাকে মারতে পাগল হইনি। মাথা ঠান্ডা রেখে তাকে মারতে হবে। আমি মাথা ঠান্ডা রেখে খেলে যাচ্ছি তার সাথে। এটাই শেষ খেলা তার সাথে। এই খেলায় আর মিস হবে না।
তারা কথা বলতে ব্যস্ত। রাত গভীর হয়েছে। আশরাফুলকে ক্লাব থেকে বের করে দুইজন লোক গাড়ির সামনে আলগি দিয়ে গাড়িতে উঠিয়ে দেয় আশরাফুলকে। গাড়ি চলতে থাকে তার আপন গতিতে। মাঝ রাস্তায় গাড়ি ব্রেক করে ড্রাইভার। আশরাফুল হালকা চোখে পাতা বন্ধ করে ঘুমিয়ে পড়ে। গাড়ি ব্রেক করায় আশরাফুল জেগে উঠে যায়। কিরে গাড়ি থামিয়েছিস কেন? চুপ। এই বাইক গাড়ি থামিয়েছিস কেন? আশরাফুল গাড়ির ড্রাইভারকে এসব বলে কিন্তু কোনো কথা বলে না। ড্রাইভার আশরাফুল ভালো করে চোখ পাতা খুলতে এসে দেখে ড্রাইভার সিটে কোনো মানুষ নেই। আশরাফুল গাড়ির ঢাকনা খুলে বাইরে উঁকি দেওয়ার সময় চেয়ার সহ রাস্তায় পড়ে যায়। উঠতে যাবে রাস্তা থেকে, চোখ উপরে তুলতেই সামনে বড় শক্ত জুতা দেখতে পায়, যার ঘুরিয়ে আসতে আসতে পা থেকে মাথা পর্যন্ত দেখে আশরাফুল অবাক। দম বন্ধ হওয়া অবস্থা তার। হাতে তলোয়ার, গায়ে কালো জ্যাকেট, মাথায় কালো টুপি, হাতে কভার, মুখে মুচকি হাসি। তুফান কই? কি রে, ভয় পাচ্ছিস মনে হচ্ছে? দেখ, আমাকে মারিস না, আমাকে ছেড়ে দে। কি রে, তোকে তো আমি মারবো না, আর মরার আগে এইসব বলছিস? আমাকে ছেড়ে দে তুফান। এই শহরের কোনো খানকির বলা জন্ম হয় নাই যে এই তুফানকে মারবে, এই পাওয়ারফুল গ্যাংস্টারকে মারবে। এমন কোনো খানকির বলা পয়দা হয় নাই রে। দেখ, আমাকে ছেড়ে দে, আমি এই দেশ ছেড়ে চলে যাব, তোর শহরে থাকবো না, আমাকে ছেড়ে দে। এই শহর থেকে না, ওই দুনিয়া থেকে তোকে বিদায় করে দিব। তার আগে বল, ওই মেয়েটা কোথায়? আমি জানি না। তুই বলবি না? আমি জানি না, জানলে বলে দিতাম। ওকে, উপরে ভালো থাকিস, গুড বাই। তুফান তার হাতে থাকা তলোয়ার দিয়ে আশরাফুলের গলা থেকে মাথাটা আলাদা করে দেয়। আশরাফুলের মাথাটা রাস্তায় পড়ে যায়। রক্ত ড্রেন হয়ে রাস্তার পাশে গড়িয়ে পড়েছে। তুফান তলোয়ারে জমে থাকা রক্ত আশরাফুলের পাঞ্জাবিতে মুছে খোসার ভিতরে রেখে বাইকে উঠে ফুল স্পিডে চলে যায়। টাকার জন্য সব করতে পারা মানুষগুলো খুব ভয়ঙ্কর হয়। তার সাথে টাকার লোভ সবাই সামলাতে পারে না। 10 কোটি টাকা একটা চেক বুকের ডান পকেটে, তার সাথে দুটি সাদা চামড়ার মেয়ে গ্লাসে মদ ঢেলে দিচ্ছে, ডুক করে খাচ্ছে, নাই কোনো চিন্তা। লাগলে আরো পাবি। এর বদলে চাই শুধু একটা গুলিতে মাথার খুলিটা উপরে দিয়ে বের করা। ডন, আমার তো চাই শুধু টাকা। আপনার মানুষ দিয়ে কি হবে? টাকা দিয়ে সব হয়। তাহলে কাজ চালিয়ে যা, যখন যা চাবি তাই পাবি। নো চিন্তা, আমি আছি। লোকটা চেয়ে থেকে উঠে চলে যায়। যাওয়ার আগে সাদা চামড়ার মেয়ে দুটাকে গাল ভরে চুমু দিয়ে যায়। তার দেখে অচেনা মেয়ে মুচকি হাসে। সকালবেলা নীল ঘুমিয়ে আছে, চা হাতে। দাঁড়িয়ে আছে নীলাদ্রি, চা টেবিলে রেখে নীলের পাশে বসে। নীলাদ্রি চেয়ে আছে নীলের মুখের দিকে, মুচকি হেসে মাথায় হাত দিয়ে বলে, নীলাদ্রি, তুমি এখানে কেন? চা নিয়ে আসছি, উঠো চা খাবে। আর ফ্রেশও হও, একটু বাইরে যাব। বাইরে কেন? আমার কিছু কেনাকাটা করতে হবে। আমি যেতে পারবো না, ফারদিনকে নিয়ে যাও। থাক, যেতে হবে না, কেনাকাটার দরকার নাই। নীলাদ্রি রাগ দেখিয়ে বের হয়ে যায় নীলের রুম থেকে। নীল মুচকি এসে বিছানা থেকে উঠে চায়ের কাপ হাতে নিয়ে 2 চুমুক চা খেয়ে চলে যায় ওয়াশরুমে। আপু, কি হয়েছে? রেগে আছো মনে হচ্ছে। কিছু হয় নাই। তো তোমাকে রাগি ভাব দেখাচ্ছে কেন? ভাইয়ার সাথে কিছু হয়েছে? হয়েছে, তোর আপু নাকি কেনাকাটা করতে যাবে, নিয়ে যা। নীল সিঁড়ি দিয়ে নামতেই এই কথাটা বলে। নীলাদ্রি রেগে লোকটার দিকে তাকায়। নীলের দিকে নীল চোখ টিপ দেয় নীলাদ্রিকে। ফারদিন বসে আছে খাবার টেবিলে। নীল বলে, কিরে আলম, কোথায়? ভাইয়া সেই ঘুমাচ্ছে এখনো। ডেকেছি বলে একটু পরে উঠবে। নীল খেয়ে আবার উঠে যেতে নিলে নীলাদ্রি বলে ওঠে, ফারদিন, আমি একা যাব বাইরে, আর গাড়ির চাবিটাও লাগবে আমার। আপু
আমি যাই তোমার সাথে। না, আমি একাই যেতে পারবো। ফারদিন গাড়ির চাবি দিয়ে দেয়। নীলাদ্রি উপরে উঠে চলে যায় নীলাদ্রি উপরে উঠে তার রুমে যায়। গিয়ে কাপড় খুলেতেই নীল গিয়ে আটকিয়ে দেয়। নীলাদ্রি নীলকে দেখে অবাক। এই তুমি আমার রুমে কি করো? আর আমার রুমে এসেছো কেন, লুচু ছেলে? কি আমি লুচু তাই না? দেখাচ্ছে লুচুগিরি। নীল নীলাদ্রিকে ফেলে দেয় বিছানায়। নীলাদ্রি কিছু বলে না, চোখ বড় বড় করে তাকিয়ে আছে নীলের দিকে। নীল একটু হেলে খাটে রাখা গাড়ির চাবি হাতে নিয়ে বলে, রেডি হয়ে নিচে আসো, আমি বাইরে আছি। নীলাদ্রি খুশি হয়ে বিছানায় থেকে উঠে রেডি হয়ে নিচে চলে যায়। নীল বসে আছে বাইকে। নীলাদ্রি বাইক দেখে বলে, ওয়াও, বাইকে যাব? নীল নীলাদ্রির দিকে তাকিয়ে টাস। নীলাদ্রি খুব সুন্দর লাগছে। নীল হাঁ করে তাকিয়ে আছে নীলাদ্রির দিকে। নীলাদ্রি হাত দিয়ে ধাক্কা দেয়। এই কি দেখো এভাবে? না কিছু না, উঠো। নীলাদ্রি বাইকে উঠে বসে। নীল বাইকে চালাতে থাকে। হাইলেনে গিয়ে বাইক ব্রেক করে। নীলাদ্রি নীলকে জাপটে ধরে। এই কি হয়েছে, এভাবে কেউ ব্রেক করে? নীল মুচকি হেসে আবারও চালাতে থাকে। চলে আসে তারা মার্কেটে। দুপুর 2টা বেজে 23 মিনিট। নীল বসে আছে। নীলের কাঁধে হাত কাপড়ের ব্যাগ। এই দোকান থেকে ওই দোকান, এত কিছু কেনা হয়েছে তা ও নীলাদ্রি কিনে যাচ্ছে। নীল বলে, হয়েছে তো, আর কত? আমি নিতে পারতেছি না। চুপ করে আমার সাথে আসো। কেনাকাটা শেষ করে সন্ধ্যায় বাসায় ফিরে নীল আর নীলাদ্রি। ফারদিন আলম বসে আছে সোফায়। ভাই এত লেট হয়েছে কেন? আর এত কাপড়? ওকে জিজ্ঞাসা কর, আমাকে শেষ করে দিচ্ছে ওই শয়তান মেয়ে। কি? আমি শয়তান? শয়তান না তো কি? আজকে তোমার খবর আছে। নীল কাপড়ের ব্যাগ নিচে ফেলে এক দৌড়ে রুমে। হুট করে আলমের ফোন বেজে ওঠে। আলম বসা থেকে উঠে চলে যায় রুমে। নীল ফ্রেশ হয়ে বাইরে বের হয়ে আলমের রুমের সামনে দিয়ে যাচ্ছিল। দরজার সামনে আসতে শুনতে পায়, ম্যাডাম আপনার কোনো চিন্তা করতে হবে না, সুযোগ পেলেই শেষ করে দিব। আমার সাথে দেখা কর। কোথায় আসবো বলেন? এই ক্লাবে চলে আয় সকাল 9টায়। ওকে ম্যাডাম। নীল মুচকি এসে দরজার সামনে থেকে চলে যায় আর ভাবতে থাকে, নিজের ঘরে বেইমান মানুষ। আপন মানুষগুলো তো খুব ভয়ানক হয়, উপকারের দাম দেয় না, তাদের চাই টাকা। টাকার জন্য তারা সব করতে পারে। দুধ খোলা দিয়ে কাল সাপ বড় করেছি আমি। ভালোই হলো, সব রহস্যের সমাপ্তি ঘটাতে পারবো। নীল বসে আছে তার রুমে। সময় তখন রাত 11টা। ছোট্ট একটা ছবি হাতে, চোখে পানি টলমল করছে। জোরে চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছে তার। মা, তুমি এখন থাকলে দেখতে পারতে এই দুনিয়ায় কত রকমের বেঈমান মানুষ থাকে। মা, তুমি ছাড়া সবাই বেঈমান, সবাই টাকার পাগল, আর তুমি সন্তানের পাগল। এই শহরের বেঈমান মানুষ অনেক বেশি। আমরা যাকে ভালো মনে করি দিন শেষে সেই হয় সবচেয়ে বড় খারাপ। দুনিয়া ভালো মানুষ নাই। নীল কান্না করে তার মায়ের ছবির সাথে কথা বলে। নীলাদ্রি দরজার পাশে দাঁড়িয়ে নীলের কথা শোনে। নীলাদ্রি নীলকে পিছন থেকে কাঁধে হাত রাখে। নীল পিছনে চেয়ে দেখে নীলাদ্রি বাম হাতে পিঠ দিয়ে চোখ মুছে বলে, তুমি এত রাতে আমার রুমে কি করো? আর এত রাতে জেগে আসো কেন? কি হয়েছে তোমার, কাঁদছো কেন? কিছু না, যাও গিয়ে ঘুমিয়ে পড়ো। বলো প্লিজ, কি হয়েছে তোমার? আমি আজকে শুনতে চাই। আমার অতীত শুনে কি করবে তুমি? বলো প্লিজ, তোমার কষ্ট আমার সহ্য হয় না। আমার অতীত শুনবে? হুম। তাহলে শোনো, ছোট ছিলাম অনেক সহজ সরল একটা ছেলে। মানুষ কলেজে যেত বড় ব্যাগ নিয়ে, আর আমি যেতাম ছোট স্কুলের ব্যাগ নিয়ে। সবাই আমাকে নিয়ে হাসাহাসি করতো, কিন্তু আমি কাউকে কিছু বলতাম না। কলেজের স্যার ম্যাডাম আমাকে অনেক আদর করতো। আমি অনেক ভালো ছাত্র ছিলাম। আমরা
অনেক গরিব, তাই আমাদের কেউ দেখতে পারতো না। আমার বাবা দুটো বিয়ে করে। একদিন আমার মা অনেক অসুস্থ হয়ে পড়ে। আমার বাবা টাকা পয়সা দিত না, বেশিরভাগ সময় ওনার ওই বউয়ের সাথে থাকতো। আমার মা অসুস্থর সময় বাবাকে জানিয়েছিল, কিন্তু সে আসতে চায়নি। হঠাৎ একদিন আমি পড়ার টেবিলে বসে পড়ছিলাম, পরে শুনতে পাই বাবার গলা। আমি ভেবেছি বাবা আসছে মনে হয়। একটু পরে শুনতে পাই, তুই চলে যা তোর ছেলেকে নিয়ে, আমাকে আর জ্বালাস না, আমি তোকে টাকা পয়সা দিতে পারবো না। আমার টাকা পয়সার দরকার নাই, তুমি আমাকে তোমার কাছে রাখো, আমাকে ছেড়ে দিও না। আমার ছেলেটা অনেক সহজ সরল, তাকে নিয়ে কোথায় যাব আমি? সেটা আমি জানি না। আমার মা অসুস্থ শরীর নিয়ে বাবার পায়ে পড়ে, কিন্তু আমার বাবা তাকে লাথি মেরে ফেলে দেয়। মায়ের চিৎকার শুনে আমি পড়ার টেবিল থেকে দৌড়ে আসি। এসে দেখি মা মাটিতে পড়ে কাঁদছে। মা, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? আর বাবা কোথায়? তোর বাবা চলে গেছে, আর আসবে না। কি বলো মা? বাবা আসবে না কেন? সেদিন আমাকে মা সব বলে। আমি শুনে অনেক অবাক হই। পরদিন মাকে নিয়ে চলে যাই গ্রামে, আমার খালার বাসায়। সেখানে গিয়ে কিছু দিন থাকি। আস্তে আস্তে আমার মা খুব খারাপ অবস্থা হয়ে যায়। ডাক্তারের কাছে নিয়ে যাই। ডাক্তার বলেছে, নীল থেমে যায়। নীলাদ্রি বলে, ডাক্তার কি বলেছে? ডাক্তার বলেছে আমার মা আর বেশি দিন বাঁচবে না। আমি ডাক্তারের কথা শুনে হতভম্ব হয়ে যাই। আমার মা আমার দিকে তাকায়। মায়ের চেয়ে থাকা দেখে বুকটা ফেটে যাচ্ছিল। কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। সেদিন ডাক্তারের কাছ থেকে খালার বাসায় চলে যাই। খালাকে সব বলি। খালা কান্নায় ভেঙে পড়ে। একদিন রাতে ডাক্তারের কাছে যাই। স্যার, আমার মাকে বাঁচানো যাবে না, টাকা লাগলে আমি দিব, তবুও আপনি আমার মাকে বাঁচিয়ে দিন। দেখুন, টাকা দিয়ে সব হয় না। আপনার মাকে বাঁচাতে হলে তাকে বাইরে নিয়ে চিকিৎসা করাতে হবে, আর বাঁচবে কিনা তা বলা যায় না। সেদিন ডক্টরের কাছ থেকে আসার সময় বাবাকে অনেকগুলো ফোন দিই, কিন্তু বাবা রিসিভ করে না। শেষবার কল দিয়ে দেখি নম্বর বন্ধ করে রেখেছে। বাসার কাছে যেতেই কান্না শুনতে পাই। দৌড়ে গিয়ে দেখি খালা কান্না করছে। আমাকে দেখে দৌড়ে আসে। বাবা, তুই কোথায় ছিলি? তোর মা আর নাই। এটা শোনার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমি মাটিতে বসে পড়ি। আমার ভিতর থেকে কান্না আসে না। বোবা হয়ে গেছি আমি। মায়ের লাশের পাশে বসে একদিনে চেয়ে থাকি। জানো নীলাদ্রি, আমি যখন মায়ের পাশে বসেছিলাম তখন মনে হয়েছিল আমার মা ঘুমিয়ে আছে। একটু পরে উঠে বলবে, বাবা তুই খেয়ে আয়, আমি তোর মাথায় হাত বুলিয়ে দেই, তোকে ঘুম পাড়িয়ে দেই। আমার মা আর আসে নাই, ঘুম থেকে ওঠে নাই। শেষ ঘুম ঘুমিয়েছে আমার মা। সেদিন মাকে দাফন করে কবরের মাটি ছুঁয়ে মাকে কথা দিয়েছিলাম, এই শহরের সবচেয়ে দামি মানুষ হব আমি। টাকার উপরে ঘুমাবো, সবচেয়ে পাওয়ারফুল হব। মন্ত্রী মিনিস্টার আমার পায়ের নিচে পড়ে থাকবে। দেখো, আমি আমার মাকে কথা দিয়েছি, আজ সেই কথা পূরণ করেছি। হয়েছি পাওয়ারফুল মানুষ। টাকা পয়সা হাতের ময়লা। সেদিন রাতে মায়ের খবর থেকে আর খালার বাসায় যায়নি, চলে যাই ঢাকায়। সেই বাবা নামে অমানুষটাকে খুঁজে বের করি। কিরে, তুই এখানে কেন? কেন আসতে পারি না? না, এখানে আসার দরকার নাই, তোর চলে যা এখান থেকে। যাওয়ার আগে একটা কাজ করে যাই। কি কাজ? শেষ করে যাই বাবা নামে অমানুষটাকে। সেদিন গলা টিপে মেরে ফেলি বাবা নামে অমানুষটাকে। তার মেয়ে ছিল বাসায়। আমি বাসা থেকে বের হতে চাইলে পিছন থেকে কলার চেপে ধরে
মিলি নামে সেই অমানুষটার মেয়েটা, তাকেও গলায় ওড়না পেঁচিয়ে মেরে ফেলি। মিলির মা এসব দেখে স্ট্রোক করে মারা যায়। চলে আসি আমাদের সেই বাড়িতে। সেই সহজ সরল ছেলেটা আস্তে আস্তে হয়ে যায় গ্যাংস্টার, পাওয়ারফুল গ্যাংস্টার তুফান। নীল বসা থেকে উঠে চলে যায় ওয়াশরুমে। নীলাদ্রি ভাবে একটা মানুষ জীবনে এত কিছু হয়ে গেল, আর সেই মানুষটা অতীতটাকে এতটা নিখুঁতভাবে লুকিয়ে চলেছে। নীলাদ্রি গিয়ে ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। আজকে রাত তোমার সাথে থাকবো। এটা কথা হয় না, যাও রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো। নীল নীলাদ্রিকে জোর করে তার রুমে পাঠিয়ে দেয়। নীল বিছানায় বসে পকেট থেকে ফোন বের করে কাকে যেন কল দেয়। নীল কল কেটে দেয়। ভাইয়া বলো। আলমের দিকে খুব কড়াভাবে নজর রাখবি, কই যায় কি করে। নিজের বাসায় থেকেও তোকে বলছি, কারণ খেলাটা খেলবো খুব আরামে। ওকে ভাইয়া। বিছানায় গা এলিয়ে দেয়। সারা রাজ্যের ঘুম সব ভর করে নীলের চোখে। নীল ঘুমিয়ে যায়। সকাল 9টা। চেহারে হেলান দিয়ে বসে আছে আলম, সামনে সেই অচেনা মেয়ে। কি হয়েছে ম্যাডাম? জরুরি দেখা করা মানে কি? বলেছি তো কাজ হবে। কাজ না হলে জোর করে হতে হবে। আমি চাই তুফানের লাশ। তাই নাকি? আমার লাশ দিয়ে কি করবি তুই? আর বেঁচে আসছিস কিভাবে? তুফান তুই? ভাইয়া তুমি? এত অবাকের কিছু নাই। আর মিলে তুই বেঁচে আছিস? আমার জানা ছিল না, এখন জানতে পারলাম। সেদিন তোকে মাটিতে পুঁতে ফেলার দরকার ছিল, তাহলে হয়তো বেঁচে থাকতি না। কিন্তু আজকে আর বেঁচে থাকবি না। আমার সাথে গেম খেলার মজাটা পাবি মৃত্যু। তাই নাকি? তুই মারবি আমাকে?